গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ, একাদশ পর্ব। লেখনীতে ইশরাত ইতি। শুদ্ধর মাথার কাছে জোরসড় হয়ে বসে আছে প্রেরণা। কি ভীষণ উৎকণ্ঠায় আজ গোটা একটা দিন কাটিয়েছে। প্রথম 3 দিন সবকিছু ঠিকঠাক থাকলেও আজ সকাল থেকে শুদ্ধ বারবার বলছিল তার নাকি ব্যথা হচ্ছে। অতঃপর ডাক্তারকে আনা হলো, খুব সাবধানে ড্রেসিং করিয়ে দিল, দেখল ক্ষতটা। বলে দিল ভয়ের কিছুই নেই, এখন বাচ্চাটা ঘুমাচ্ছে। কিছুক্ষণ আগে বন্ধুরা এসে তাকে দেখে গিয়েছে। সবার কাছ থেকে প্রচুর গিফট পাচ্ছে সে। প্রেরণার একটু বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। মেহমান আসছে যাচ্ছে। ঘুরে একবার মলিন মুখটাকে আয়নায় দেখল প্রেরণা। বুড়ি হতে শুরু করেছে প্রেরণা আহসান। বলি রেখা দেখা দিচ্ছে মুখমণ্ডলে, আগের লাবণ্যতাটুকু হারিয়ে ফেলছে মনে হচ্ছে। যা মেজর সাহেব মুগ্ধ হয়ে দেখত, এই মুগ্ধতা আর দেখতে পাবে না প্রেরণা কারো চোখে, দেখতে চায় না সে। আচ্ছা, বেঁচে থাকলে মেজর সাহেবের বয়স এখন কত হতো? 42 হতো। চুলকি পাকতে শুরু করত। বেঁচে থাকলে এই বয়সেও প্রেরণাকে তার গভীর কালো চোখের নেশালো দৃষ্টিতে দেখত। বৃষ্টি হলে হাত ধরে হিরোহির করে টেনে বৃষ্টির মাঝে দাঁড় করিয়ে রাখত। জোর করে মাঝরাতে ঘুম থেকে তুলে গল্প করত। ওই দুচোখে প্রেরণার জন্য মুগ্ধতা দেখে প্রেরণা আর আপ্লুত হয় না। প্রেরণা আবিষ্ট নিবিষ্ট হয় না আর কারো গভীর ভালোবাসায়, নরম আদরে। আর কখনো রাতে প্রেরণা কোনো প্রশস্ত, বিশ্বস্ত বুকে আশ্রয় নেবে না। তার পাখির মতো হালকা শরীরটা দুহাতে আগলে ধরে কেউ তাকে নিজের উদম বাহুতে লুকিয়ে রাখবে না। কেউ তাকে ব্যাকুল হয়ে আদর করে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে তাকে ডাকবে না, আমার নীলিমা। হবে না, হবে না, হবে না। আর এসব হবে না। লোকটা ভীষণ স্বার্থপর, ভীষণ। হঠাৎ করে বুকটা খাখা করে ওঠে, কণ্ঠনালীতে পীড়া হয়। চোখ ঝাপসা হয়ে এলে নিজেকে সামলে প্রেরণা উঠে দাঁড়ায়। তার ফোন বাজছিল তখন। সাব্বির ফোন করেছে। প্রেরণা কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সাব্বির তাড়াহুড়ো লাগিয়ে বলতে শুরু করল, ম্যাম, পেয়ে গিয়েছি দালান, পশ্চিম সরকারি কলেজ রোড। একেবারেই উপযুক্ত স্থান, তাই না ম্যাম? নিজের রিক্লাইনার চেয়ারে গা এলিয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন সাগর ভূঁইয়া। বর্তমানে রাজনীতিতে সক্রিয় নন তিনি। পরপর দুবার গোহারা হেরে পরবর্তীতে আর সাহস করেনি। এরপর বহুবার চেষ্টা করেছে সাহলকে রাজনীতিতে সরব করার, কিন্তু ছেলেটা কোন কম্মের নয়। সারাদিন বউকে শপিং করিয়ে দেওয়াই তার জীবনের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। বড় ছেলের ওপর রীতিমতো বিরক্ত সাগর ভূঁইয়া, তবে সাইমের ওপর নন। সাইম সবসময় তার কথামতো চলে। পিতৃয়াজ্ঞা পালনে যথেষ্ট তৎপর সাইম। ইদানিং একটা বিষয় নিয়ে সাগর ভূঁইয়া খানিকটা চিন্তিত। প্রেরণার সাথে চুক্তি শেষ করার সিদ্ধান্তটা কেবল দেখানো ছিল। তিনি ভেবেছিলেন চাপ দিলে যদি প্রেরণা রাজি হয় প্রস্তাবে, তবে তার মনে হয় না প্রেরণাকে তিনি ভাঙতে পেরেছেন। দিব্যি নিজের ব্যবসা গুছিয়ে নিতে ব্যস্ত মহিলা। শুনেছে কেটারিং সার্ভিসের বিজনেস শুরু করতে চলেছে। ভাবলেই ভীষণ উদাস লাগে সাগরের। বেহুদা খাটনি করছে মহিলা। আসলেই প্রেরণা একবার রাজি হয়ে গেলে রানী বানিয়েই রাখত সে। ভদ্রমহিলা বুঝল না সাগরের নেক নিয়ত। একটা ছোট খাটো দীর্ঘশ্বাস ফেলে সাগর নিজের ব্যবসার হিসেব দেখতে শুরু করে। তাদের প্রতিষ্ঠান ভূঁইয়া ট্রেডার্স। এখানেও তার প্রতিপক্ষ মির্জাদের মির্জা এন্টারপ্রাইজ। রীতিমতো গা জ্বালা করে সাগরের, রাজনীতি কিংবা পারিবারিক ব্যবসা সবকিছুতে এসে তাকে গেজাতে না পারলে যেন মির্জাদের ভাত হজম হয় না। হিসেবের পাতায় দৃষ্টি নিবন্ধ তার। মৃদু আওয়াজে মাথা তুলে তাকিয়ে দেখল তার বাধ্য ছোট ছেলে তার ঘরে প্রবেশ করেছে। একটা প্রশস্ত হাসি দিয়ে সাগর ভূঁইয়া সাইমকে বললেন, এসো। সাইম ম্লান হেসে ক্লান্ত ভঙ্গিতে হেঁটে বাবার মুখোমুখি একটা সোফাতে বসল।
সাগর তার মনোযোগী দৃষ্টি হিসেবে নিবন্ধ রেখেই বলতে লাগল, ভেবেছি বিয়ে করবে। আমার অবশ্য আপত্তি ছিল না, সামিনকে আজীবন ভোগাতে পারতাম। সাইম চুপ করে বাবার মুখের দিকে তাকিয়ে আছে। সাগর বলতে লাগল, অবশ্য বিয়ে অবধি না নিয়ে ভালোই করেছ। ওই মেয়ের মাকে চেনো না? ওই মহিলার পেট থেকে যে মেয়ে জন্মেছে সে তোমাকে, আমাকে, আমাদের সবাইকে উল্টো ভোগাত। তুমি খুশি? বরফ শীতল কণ্ঠে সাইম বলল। সাগর তৎক্ষণাৎ ছেলের মুখের দিকে তাকায়। সাইম বলতে থাকে, যা করেছি তাতে তুমি খুশি? কিছুক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে থেকে সাগর ভুইয়া বলল, অবশ্যই। তবে আমার মনে হচ্ছে তুমি খুশি নও। তোমার চেহারা তাই বলছে। থতমত খেয়ে একটা তপ্ত শ্বাস ফেলে হাসল সাইম, তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, কাম অন পাপা। এসব কিছুই না। স্বামীকে ফরমাল স্যুট পরতে দেখে আলো অবাক হল। ব্যস্ত হয়ে বলল, কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? এই শরীরে কোথায় যাবেন? ঠোঁটে খানিকটা জোরপূর্বক হাসি ফুটিয়ে সামিন বলল, অফিসে বসা হয় না বহুদিন। 3টা শিপমেন্টের ঝামেলা ইলহাম একা হাতে সামলায়। গিয়ে একটু মেইন অফিসে বসব। কিন্তু আপনাকে দেখে আমার ভালো লাগছে না। আপনি অযথা চাপ নিচ্ছেন। সুস্থ হতে পারলেন না এই 2 দিন হল। স্ত্রীর অহেতুক দুশ্চিন্তা হালকা করে দেখে সামিন আলোর এক গালে একটা হাত রেখে আরেক গালে চুমু খায়। নিচুগলায় বলে, মেয়ে খেয়েছে। নিজেকে বন্দিদশা থেকে উদ্ধারের পণ নিয়েছে ইনশিরা। বিছানায় চিরে চ্যাপ্টা হয়ে শুয়ে বসে থেকেও ক্লান্ত হয়ে পড়েছে। আজ কদিন ধরে নির্ঘুম রাত কাটাচ্ছে সে। ডক্টরের নির্দেশিত ঘুমের ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না। পেঁচার মতো হয়ে গিয়েছে মুখটা। এমনিতেই শ্যামলা তার গায়ের রং, তার ওপর চোখের নিচে ওই কালির প্রলেপ। ভীষণ অসহায় এক নারী মনে হচ্ছে তার মুখটা দেখে। খোলা চুলগুলো একটা ক্লাচারে আটকে নিয়ে আয়নায় নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে সে। গায়ে ছাই রঙা ঢোলা টি-শার্টটা পাল্টে নতুন একটা টি-শার্ট পরে সে ঘরের বাইরে পা রাখে। প্রতি কদমে সংকোচ তার। কেমন অদ্ভুত লাগছে। আচ্ছা, নিচে গেলে সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকবে। ইনশিরাহ মনে মনে প্রার্থনা করে, কেউ যেন ওর দিকে না তাকায়। কেউ না। দোতলার বারান্দায় সামিন মুখোমুখি হল মেয়ের, চোখ নামিয়ে নিল সামিন। ইনশিরাহ পাপার দিকে তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে। দুজনের দূরত্ব কয়েক গজ, কিন্তু বাবা মেয়ের এক ঝড়ে জন্ম নেয়া মানসিক দূরত্ব কতটুকু তার হিসেব মেলাতে ব্যর্থ হল আপাতত দুজনেই। ইনশিরাহ নির্নিমেষ দেখছিল বাবার সারল্যে ভরা সুদর্শন পবিত্র মুখটা। 1 কোটি বছর ধরে সে পাপা ডাকে না, 1 কোটি বছর ধরে সামিন তাকে আম্মা ডাকে না। এটাই মনে হচ্ছে তার। গলার কাছে পাপা ডাকটা এসে লুটোপুটি খাচ্ছে, তবুও ডাকতে পারছে না ইনশিরাহ। চোখ তুলে মেয়েকে আবারও দেখল সামিন। ইনশিরাহ কিছুই বলছে না, শুধু তাকিয়ে আছে। পাপা তাকে দেখে ঘৃণায় চোখ নামিয়ে নেয়, বিষয়টা ইনশিরাহ বুঝে নিল। সামিন চুপচাপ পাশ কাটিয়ে চলে যায়। ইনশিরাহ কিছু সময় দাঁড়িয়ে থেকে সামিনের পিছু পিছু নিচে নামল। 4টা দিন পরে ব্রেকফাস্ট টেবিলে ইনশিরার উপস্থিতি খানিকটা স্বস্তি দিল সবাইকে। চুপচাপ খাচ্ছিল সবাই। ইনশিরাহ প্লেটে আঁকিবুকি করছিল। স্বভাব সুলভ সামিন মেয়ের প্লেটের দিকে এক পলক তাকায়। তবে মুখে আর কিছু বলেন না। খাচ্ছ না কেন আম্মা? আরেকটা ডিম খাও আম্মা। এসব কিছুই বলেন না। ইনশিরাহ একা একাই ম্লান হাসে। আলো চেহারায় গম্ভীরতা বজায় রেখেই মেয়ের প্লেটে ডিম তুলে দেয়। বাকিরা সবাই টুকটাক কথা বলতে থাকে শান্তিনীরের ব্রেকফাস্ট টেবিলে আগের পরিবেশ ফিরিয়ে আনবার নিমিত্তে। ইনশিরার গলায় আটকে আটকে আসছে কথাগুলো। তবুও একটা গোটা জন্মের মানসিক শক্তি নিয়ে বাড়ির সবাইকে সাক্ষী রেখে আলোকে উদ্দেশ্য করে বলল, মাম্মা। কথা থামালো সবাই।
ইনশিরাহ এই 4 দিনের ঝড়ে ভেসে যাওয়া নিজের মনকে শুনিয়ে জীবনের তীব্র গ্লানি মানসিক অবসাদ কণ্ঠে মিশিয়ে ধীর স্থির হয়ে কয়েকটি বাক্য উচ্চারণ করল, মাম্মা, পাপা। তোমাদের দুজনকে আমি একটা কথা জানাতে চাচ্ছি। একটু সময় নিল ইনশিরাহ, পরপর বলতে লাগল, তোমরা যদি আমার বিয়ে দিতে চাও আমার কোনো আপত্তি নেই। আমি তোমাদের পছন্দের যে কোনো ছেলেকে বিয়ে করতে রাজি। ভীষণ 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 অবাক সবাই, তাকিয়ে রয় ইনশিরার মুখপানে। শামিন শুধু মাথা নিচু করে কফির মগে চুমুক বসিয়েছে। না কোন প্রতিক্রিয়া ব্যক্ত করল, না মেয়ের দিকে তাকাল। ইহান শান্ত স্বরে বোনকে বলল, কেউ তোর বিয়ের কথা ভাবছে না ইসি। চাপ নেওয়ার কিছু হয়নি। তুই নিজেকে সময় দে। অফিসে যা পাপার সাথে। গুছিয়ে নে নিজেকে। আমাদের কোন তাড়াহুড়ো নেই। ইনশিরাহ নিজের কফির মগটা হাতে তুলে নিয়ে নিচুগলায় বলল, যখন ভাববে আমার এই সিদ্ধান্তটা সেদিনের জন্যই দাদান। আগেভাগে জানিয়ে দিলাম। আলো একদৃষ্টে তাকিয়ে আছে মেয়ের মুখের দিকে। রুগ্ন কণ্ঠে বলে, ক্লান্ত পায়ে হেঁটে ইনশিরাহ দোতলায় চলে যায়। পরি ইহানের দিকে তাকিয়ে বলে, আমি ওর ফ্রেন্ডদের ডাকি বরং। বন্ধুদের সাথে সময় কাটালে একটু যদি বেরোতে পারে এসব থেকে। আলো হঠাৎ করে ইলহাম আর ইসমামকে উদ্দেশ্য করে বলে, তোমরা একটু আমার কথা শুনবে। জরুরি কিছু কথা ছিল তোমাদের দুজনের সাথে। খুব জরুরি। যারপর নাই অবাক ইহান। দুচোখ ভরা বিস্ময় নিয়ে বড় মাকে বলল, বিয়ে মানে? তুমি কি পাগল হয়েছ? এখন কেন বিয়ের কথা হচ্ছে? শি নিডস টাইম বড় মা। এবার তুমি বাড়াবাড়ি করছো। ওটা তো আজীবন করে এসেছি। আর করতে থাকব। ঠান্ডা গলায় বলে আলো। নিজের ঘরে সামিনের ইস্ত্রি করা কাপড়গুলো কেবিনেটে তুলে রাখছিল সে। ইহান স্থির দাঁড়িয়ে। রাশভারী গলায় বলল, মুইন। হ্যাঁ মুইন। কেন? আমার পছন্দ খারাপ? তোর বোনের ওই অখাদ্য পছন্দের থেকে 100 গুণ ভালো, সেটা অন্তত স্বীকার কর। মুইনকে তোর পছন্দ নয়। বড় মা, মুইন ইজ আ জেন্টলম্যান। ভীষণ ভালো একজন মানুষ। সব দিক থেকে পারফেক্ট। ওকে বোনের জন্য অপছন্দ করার তো কিছু নেই। কিন্তু তুমি এভাবে হুট করে। হুট করে নয়, বহু আগে থেকেই তোর বড় বাবা আর আমি ওকে পছন্দ করে রেখেছি, তোর আদরের বোনকেও জানিয়েছি, সময় দিয়েছিলাম ভাবতে। কিন্তু বড় মা, এই অবস্থায়। কি অবস্থায়? বিধবা হয়েছে ও। 4 মাস না গেলে বিয়ের কথা তোলা যাবে না। তাছাড়া ওই তো বলল ও রাজি। বড় মা, সেটা তো তোমাদের খুশি করতে বলেছে হয়তো। মন থেকে নয়। ওর মন থেকে বলারও দরকার নেই। যার নিজের জন্য একটা সঠিক মানুষ বাছার মুরদ নেই, সে যেন মা বাবার চেয়েও আর বেশি না বোঝে। বলেই তো দিয়েছে ও রাজি, এবার ওকেও গিয়ে বল চুপচাপ মানসিক প্রস্তুতি নিতে। মাম্মা পাপার ঘর পেরিয়ে নিজের ঘরে যেতে নিলে মাম্মার কথাগুলো সব শুনল ইনশিরাহ। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে চলে গেল সে। ইহান বলতে লাগল, আর মুইন? বিয়ের জন্য পাত্রী খোঁজার সম্মতি দিয়েছে তোর বড় বাবাকে, 3 কুলে কেউ নেই তো, তার শামিন বাবাকে সে অভিভাবকের মতো দেখে। এখনো ইনশিরার কথা জানায়নি। তোর পাপা আর ছোট বাবা কথা বলবেন। ঘটক ধরার কিছু নেই। রাজি হলে হবে, না হলে নেই। জোর করে তো মেয়ে গলায় ঝোলাবো না। সে জেন্টলম্যান হয় হোক, আমার মেয়ে একটু তারা, তবে ফেলনা নয়। রাজ্যের জায়গা থেকে প্রস্তাব আসতে শুরু করেছে। আরএন গ্রুপের মালিক নিজে তোর বড় বাবাকে কল করে তার ছেলের জন্য চেয়েছে ইনশিরাহকে। ওর সোশ্যাল ওয়ার্ক দেখে চতুর্দিক থেকে হাত চাইছে ওর। আমরা বড়লোক খুঁজছি না, টাকা পয়সা তো আমাদের যথেষ্ট আছে, আমাদের মতো উচ্চবিত্ত নামী পরিবার খুঁজছি না। আমরা খুঁজছি একটা উপযুক্ত ছেলে, যে আমার সন্তানকে মায়া দেবে শুধু। মুইন সেরকম। তাই ওর প্রতি আমার এত ঝোঁক। সবকিছু কেমন কেমন লাগছে ইহানের কাছে। বড় মা একটু তাড়াহুড়ো করছে।
এখন একে কিভাবে বোঝাবে ইহান? এভাবে হুট করে তো সব হয় না। আলো ইহানের দিকে তাকিয়ে বলতে লাগলো, কি তাড়াহুড়ো করছি মনে হচ্ছে? মোটেও না, ওর অবস্থা দেখেছিস? সেজন্য বিয়ে? এটা কেমন কথা? ওকে একটু সাইকিয়াট্রিস্টের কাছে। কথাটা মুখ থেকে ফেলতে পারল না ইহান। আলো গর্জে উঠল, হ্যাঁ, তোর ছোট ভাইয়ের ট্রিটমেন্ট প্রয়োজন। তোর ছোট বোনের ট্রিটমেন্ট প্রয়োজন। এক কাজ কর, বাড়িটাকেই মেন্টাল অ্যাসাইলাম বানিয়ে দে। পাগলের বাচ্চা কতগুলো! কথাটা আলো রেগে চেঁচিয়ে বললেও ইহান হেসে ফেলল। কিছুক্ষণ হেসে আলোর হাত দুটো মুঠি করে ধরে নরম গলায় বলতে লাগল, বড়মা, আমরা তোমাদের বাচ্চা। তখন আলো হেসে ফেলল। প্রসঙ্গ পাল্টে পুনরায় গম্ভীর হয়ে বলতে লাগল, মুইন সম্মতি দিলে বিয়েটা হবে ইহান। এখন থেকে তোর বড় মায়ের বাড়াবাড়ি শুরু হলো। এই বাড়াবাড়ি চলতে থাকবে যতক্ষণ না আমার মেয়েটাকে সুখী দেখি আমি, ততক্ষণ পর্যন্ত। ওকে প্রস্তুতি নিতে বল, তোরাও প্রস্তুতি নে। আজ একটা নিমন্ত্রণ রক্ষা করে রাত 10টা নাগাদ মুইন ফিরল কটেজে। এক পরিচিত বন্ধুর বাগদান অনুষ্ঠান ছিল আজ। কটেজের গেট দিয়ে বাইক নিয়ে ঢুকতেই রীতিমতো অবাক মুইন। ইলহাম মির্জার গাড়ি তার ইয়ার্ডে পার্ক করে রাখা। ভেতরে ঢুকতেই দেখল ড্রয়িং রুমে বসে আছে ইলহাম মির্জা এবং ইসমাম মির্জা। কটেজে মুইনের কেয়ারটেকারের স্ত্রী সুরাইয়া খালা ছিল। মুইন হাসি মুখে এগিয়ে যায়, সালাম দিয়ে করমর্দন করল দুজনের সাথে। ইলহাম হেসে বলল, তোমাকে কল করে আসিনি, তাই দীর্ঘ 1 ঘন্টা ধরে বসে আছি। সরি আঙ্কেল, একটা ইনভিটেশন ছিল। এক্সট্রিমলি সরি। আরে এতে সরি বলার কি আছে? তুমি তো আমাদের নিমন্ত্রণ করনি, আমরা যেচে এসেছি। দাঁড়িয়ে কেন, বসো। মুইন বসল, বলল, নিমন্ত্রণ কিন্তু বারবার করেই যাচ্ছি আঙ্কেল আপনাদের। আপনারা আসেন না। ইলহাম স্মিত হাসল, নিচু গলায় বলল, বাড়ির অবস্থা তো বোঝই। মুইন উঠে দাঁড়ায়, তাদেরকে বসতে বলে ফ্রেশ হয়ে কেয়ারটেকারের স্ত্রীকে কফি বানানোর নির্দেশ দেয়। ইসমাম হেসে বলল, উনি আমাদের কফি বানিয়ে দিয়েছেন। তবে তুমি চাইলে আরও 2 কাপ খেতে পারি। কারণ তোমার সাথে দীর্ঘক্ষণ আড্ডা দেওয়ার প্রয়াস নিয়ে এসেছি আজ। মুইন তখন আন্তরিক হেসে মাথা নেড়ে নিজেই চলে যায় কফি বানাতে। ইলহাম বলতে লাগল, থানার এসপি আমাদের কফি বানিয়ে খাওয়াচ্ছে। ভীষণ অদ্ভুত লাগছে। আপনারা থানার এসপিকে বাড়িতে ডেকে নিয়ে রোজ রোজ ছেলের মতো ভালোবেসে খাওয়ান। মুইন হাসতে হাসতে বলল। ইলহাম বলতে থাকে, বিয়ে থা করিয়ে দিই বলো। বৌমার হাতের কফি খেয়ে যাব তখন মাঝে মাঝে। কথাটা শুনে লাজুক হাসল মুইন, বলল, আপনারা যা ভালো বোঝেন। কফি বানিয়ে নিয়ে বসল তাদের সামনে। জিজ্ঞেস করল, শামীন বাবা এলো না কেন? তোমার শামীন বাবা ভীষণ ব্যস্ত। ইসমাম জবাব দেয়। কফি খেতে খেতে টুকটাক আলাপচারিতার মাঝে ইলহাম হঠাৎ করে বলে ওঠে, এখানে আমরা তোমার সাথে আজ একটি বিষয়ে আলাপ করতে এসেছি মুইন। ইনফরমাল ওয়েতেই বলি, তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাচ্ছি মুইন। মুইন চোখ তুলে তাকায়। ইলহামের কথায় মুইন বুঝল তারা আজ আড্ডা দিতে আসেননি। তবে কিসের জন্য? সে ভীষণ কৌতূহলী দৃষ্টিতে তাকায় ইসমাম ইলহামের দিকে, বলে, প্রস্তাব। হ্যাঁ, প্রস্তাব। ভনিতা না করেই বলি, তুমি বিয়ের জন্য আগ্রহী, পাত্রী খুঁজছ। আমরাও একজন পাত্র খুঁজছি মুইন। তোমার শামীন বাবার মেয়ে ইনশিরাহ, মানে আমার ভাস্তির জন্য তোমাকে আমাদের সবার পছন্দ মুইন। মুইন কফির মগে চুমুক বসাচ্ছিল, কথাটা প্রথমে বুঝতে একটু সময় নেয়, পরে যখন বুঝতে পারল, রীতিমতো বিষম খেল মুইন। কাশি উঠে গেল তার। ইলহাম ইসমাম বিব্রত, মুইন নিজেকে সামলে নিয়ে চোখ বড় বড় করে তাকায়। হতভম্ব হয়ে বলে, জি আঙ্কেল। মানে ইনশিরার জন্য তোমাকে ভীষণ পছন্দ করেছে তোমার শামীন বাবা আর মিষ্টি আন্টি। তুমি যদি চাও, আমরা কথা এগোতে পারি। মুইন হঠাৎ ঘামছে খুব।
ভীষণ অসম্ভব একটি কথা, যেটা তার কল্পনায় অন্তত কখনো সম্ভব ছিল না, সেটি শুনে খুব স্বাভাবিক থাকার কথা নয়। বুদ্ধিদীপ্ত দুটি চোখে বিস্ময় খেলা করে তার। কেমন অস্বস্তি বোধ হয়। ইলহাম সাথে সাথে বলে, তুমি ভেবে চিনতে জানাও। তোমার সায় না থাকলে আমরা তোমার জন্য অন্য মেয়ে দেখব, ইনশিরার জন্য অন্য ছেলে। এতে এত অপ্রস্তুত হবার কিছুই নেই। আসলে বোঝই তো, বাবা মা হলে বাচ্চা কাচ্চাদের ব্যাপারে কত শত ভাবতে ইচ্ছে করে। মুইন মাথা নিচু করে নেয়। হুট করে চোখের সামনে একটা ছোট পুতুলের মতো মিষ্টি দেখতে একটা বাচ্চা পুতুলের মুখ ভেসে ওঠে, যাকে সে প্রথম দেখেছিল এতিমখানার বারান্দায়। শামিন বাবার হাত ধরে দাঁড়িয়েছিল, লাল ফ্রক পরে। তখন মুইনের 9 বছর বয়স ছিল। পুতুলটার বয়স ছিল বছর 2। তারপর বহু বছর পরে, বহুবার, বহুরূপে দেখেছে। একটা শ্যামবর্ণের পানপাতার মতো মুখ, লম্বা পাতলা লাস্যময়ী এক নারী, যে নিজের সৌন্দর্যকে কিছু অদ্ভুত বেমানান পোশাকের আড়ালে ফিকে করে রাখে। তার সৌন্দর্য সম্পর্কে সেও হয়তো অবগত নয়, নয়তো এভাবে থাকত না সে। সেই মেয়েটা, যে মুইনকে অস্বস্তি দেয়, স্রেফ আর স্রেফ অস্বস্তি দেয়। ইসমাম তাকে ডাকল, মুইন। মুইন নিজের খেয়ালে ফিরে তাকালো, বলল, জি। দেখো, তুমি ভেবে আমাদের জানাও। তারপর আমরা কথাবার্তা এগোব, তুমি আমাদের পরিবারের একজনের মতো, তাই আমরা নির্দ্বিধায় এসব তোমাকে বলছি, কোনো থার্ড পার্টি ঢুকায়নি দুপক্ষের মাঝে। তুমি জানিও, যদি তোমার মন সায় দেয় তবে তুমি আর ইনশিরা একে অপরের সাথে শুরুতে কথা বলবে। তারপর তোমরা সিদ্ধান্ত জানালে আমরা বিয়ের কথা এগোব, নচেত নয়। মুইন কি বলবে, তার কি বলা উচিত বুঝতে পারছে না। শুধু টের পাচ্ছে তার ভেতরে ধুকপুক করছিল হৃৎপিণ্ডটা। ভীষণ বিরক্ত হচ্ছিল সে তাতে। শেকরহীন, এতিম, পরিবারবিহীন একটা লোকের কাছে রাজবাড়ি থেকে পয়গাম নিয়ে এসেছে, রাজা তার রাজকন্যার হাত দিতে চাচ্ছে। কি সাংঘাতিক কথা। ইলহাম এবার কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, জানিও। আমরা উঠছি। গেট থেকে ইসমাম মির্জা আর ইলহাম মির্জাকে বিদায় জানিয়ে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ। কটেজে ফিরে আয়নার সামনে গিয়ে অকারণে দেখল নিজেকে। দেখতে পেল একটা শেকরহীন লোক, একটা সরকারি চাকরি বাদে যার কোন যোগ্যতা নেই, ভ্যালু নেই। এই চাকরিটা হবার আগ পর্যন্ত যে ছিল 2 পয়সার মানুষ। মেয়েরা ঘুরেও দেখত না যাকে, তার কাছে রাজা রাজকন্যা দিতে চাইছে। কি অবাক কাণ্ড। একটা সীমিত চাহিদার জীবন, একটা হিসেবি মানুষ, ছাপোষা মানুষ, আর অমন রাজকন্যা। এদের একসাথে যায়। ওজন বহন করা সম্ভব। সে রাতে মুইনের ঘুম এলো না। যে সংযমে নিজেকে বেঁধে রেখেছিল, আজ তার কাছে সম্পূর্ণ অনুমতি আছে সে সংযম ভাঙার। সিলিংয়ের দিকে অপলক তাকিয়ে থেকে সে রাতে শুধু ভাবছিল মুইন। ঠোঁটের কোণে লেপ্টে ছিল লাজুক হাসি। এই অনুভূতিও মুইনের জীবনে প্রথম। ভাবতে লাগলো মুইন, একটা গোটা রাত ভাবল। এদের একসাথে যায়। সত্যিই যায়। প্রশ্রয় দেবে মুইন অবেলার এই সুখ সুখ অস্বস্তিকে। দেবে প্রশ্রয় নিজের মনের সুপ্ত বাসনাকে। এক রাজার আদরের রাজকন্যার প্রতি অদম্য কৌতূহল, অবচেতন মনে রাজকন্যাকে জয় করার স্পৃহা, এই দুঃসাহস ধৃষ্টতাকে প্রশ্রয় দেবে সে। শেষ রাতের দিকে মুইন ফরাজি তার জবাব পেল। হোয়াট? তুই বিয়েতে মতো দিয়েছিস মানে? হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে মানহাত তুনা। ইনশিরাহ নির্লিপ্ততা হয়ে বসে আছে দোলনাতে। ওদের প্রশ্নের জবাবে ক্ষীণস্বরে বলল, মতো দিয়েছি মানে, মতো দিয়েছি। কিন্তু কেন? একটু নিজেকে সময় দিতি। কেউ তো তোকে জোর করছে না। নিজেকে সময় দেওয়ার কিছু নেই। কেমন ক্লান্ত ভঙ্গিতে ইনশিরাহ বলছে কথাগুলো। মানহা বলল, অ্যারেঞ্জ ম্যারেজ। আর তুই? ওজন সইতে পারবি? পারব। রোবোটিক জবাব ইনশিরার। তুনা ইনশিরার 2 বাহু ধরে ঝাঁকুনি দিয়ে বলে, স্টুপিড। কেন এমন করছিস?
দেখ আঙ্কেল আন্টি তো তোকে জোর করছে না। তবুও কেন? সবার আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা। মেজমা এসে আমার রুম চেক করে লুকিয়ে আমি ড্রাগ নিতে পারি এটা ভাবছে হয়তো, এছাড়াও আরও বহু দুশ্চিন্তা মাথায় নিয়ে মাম্মা পাপা ঘুমাতে পারে না। রাত ৩টার সময়ও পুরো ঘরময় অসুস্থ পাপা পায়চারি করে নির্ঘুম। এমন দিশেহারা পাপাকে কখনো দেখিনি। সেজন্য তুই এমন করবি? কি করে অ্যাডজাস্ট করবি নিজেকে? সবাই যেভাবে করে। মলিন মুখে তাকিয়ে আছে মানহা। টুনা টুনা বলল, ওই লোকটাকে তুই চিনিস? চিনে কি করব? একজনকে তো ৬ বছর ধরে চিনলাম। রুগ্ন কণ্ঠে জবাব দিল সে। ইনশিরাহ লোকটার সাথে তুই সারা জীবন কাটাবি। তুই আগে কথা বলে নিবি না? এটা কেমন কথা? নেব, কথা বলে নেব। উদাস গলায় বলল ইনশিরাহ। মানহা বলতে লাগল, তুই তুই এত তাড়াতাড়ি মতো দিবি না ইনশিরাহ, লোকটার সাথে আগে পরিচয় বাড়া। পরিচয় বাড়িয়ে কি হবে? প্রেম হবে। মানে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আমাকে একজন অচেনা লোকের প্রেমে পড়তে বলছিস তোরা? তো তুই তো অচেনা লোককে বিয়ে করার সিদ্ধান্ত নিলি। চুপ করে রইল ইনশিরাহ। টুনা বলতে লাগল, জীবনটা ছেলেখেলা। মা বাবাকে দুশ্চিন্তা মুক্ত করতে বিয়ে করলি, তারপর যদি তুই সারাটা জীবন জ্বলতে থাকিস তখন? লোকটা কেমন না কেমন জানিস না? কি করবি তুই? অ্যাডজাস্ট কিভাবে করবি? বললাম তো, সবাই যে। মেয়েটার কথা ভীষণ মনে পড়ে ইসমামের। মনে পড়ে ঠিক দুদিন আগেও যেন হাতে তুইলে খাইয়ে দিয়েছিল মেয়েটাকে। স্বাস্থ্যকর খাবারের প্রতি তীব্র অনীহা ছিল, সারাক্ষণ কান্নাকাটি করত জাঙ্ক ফুডের জন্য। রেগে, ধমকে, বুঝিয়ে, মানিয়ে খাওয়াতে হতো। আজ সেই মেয়ে কি নিজে নিজেই ভাত খেয়ে নেয়? বহুদিন হয়েছে মেয়েটা স্বামীর ঘরে, সামনে বসিয়ে মেয়েটার খাওয়া দেখা হয় না। কলিং বেল টিপে দাঁড়িয়ে আছে ইসমাম। তার হাতে কিছু প্যাকেট। বারবার চোখ নামিয়ে প্যাকেটগুলো দেখছে। অপেক্ষা করছে মেয়ের মুখটা দেখার। দরজা খুলল প্রেরণা, বিস্ময়সূচক কণ্ঠে সালাম দিল। ভীষণ অবাক, ভীষণ খুশি সে। কুটুম এসেছে, ভাইয়ের শ্বশুর এসেছে, কি করবে না করবে পুরো দিশেহারা অবস্থা হয়েছে প্রেরণার। ইসমাম কুশল বিনিময় করে হাতের খাবারদাবারের প্যাকেটগুলো প্রেরণার হাতে দিয়ে মেয়ের কথা জানতে চাইল। প্রেরণা একটা রুম দেখিয়ে দিল ইসমামকে। পাপাকে দেখে চক্ষুজোড়া ছানাবড়া হয়ে গিয়েছে ইনায়ার। অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে অস্ফুটে বলল, পাপা। ইসমাম ম্লান হাসল মেয়েকে দেখে। ইনায়া তার স্টাডি টেবিলের চেয়ারটাতে বই হাতে নিয়ে বসেছিল। তোরাক করে লাফিয়ে উঠল। ইসমাম তখন দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটাকে দেখছিল। ভীষণ গোছালো একটা স্টাডি রুম। শান্তিনীরে ইনায়ার পড়ার ঘরটির মতন। ইনায়া এগিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে ফ্যাচ ফ্যাচ শব্দে কেঁদে দিল। ইসমাম মেয়ের মাথায় হাত বুলিয়ে আশেপাশে তাকিয়ে বলল, তোমার পড়ার ঘর? থু। নাক টানল ইনু। কে বানিয়ে দিয়েছে? প্রীতম। পাপার দিকে তাকিয়ে বলল ইনায়া। ইসমাম দেখল মেয়েটি প্রীতমের নাম উচ্চারণ করবার সময়টিতে তার চোখ দুটি চকচক করছে। বলল, পড়াশোনা হয়। প্রীতমকে ঠেলতে ঠেলতে তার শ্বশুরের কাছে নিয়ে যাচ্ছে প্রেরণা। প্রীতম বাচ্চাদের মতো ইনিয়ে বিনিয়ে বলছে, আপু একদম পাত্তা দেয় না আমাকে। দেখলেই কপাল কুঁচকে ফেলেন। ওনাদের মাঝখানে ঢুকবো না আমি। পরে সালাম দেব না হয়। না তুই যাবি। জোরপূর্বক প্রীতমকে ইনায়ার স্টাডি রুমে ঢুকিয়ে দিয়ে প্রেরণা চলে গেল। প্রীতম ভীষণ নার্ভাস। শ্বশুরের দিকে তাকিয়ে বোকা বোকা হাসল। ইসমামের আবারও হঠাৎ ভীষণ রাগ উঠে গেল প্রীতমকে দেখে। এত নিজেকে বোঝাতে বোঝাতে এলো, তবুও তার মনটা বেঁকে বসল। এই ছেলেকে তার মেয়ের পাশে কিছুতেই সহ্য হয় না কেন? সবচেয়ে বড় কথা, এই ছেলে যতই ইনোসেন্ট ভাব ধরে থাকুক, ইসমামের কাছে প্রীতমকে ডেভিল লাগে।
মিচকে শয়তান লাগে জামাইকে দেখলেই মনে পড়ে যায় তার সরল মেয়েটাকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করেছে বদমাসটা। প্রীতম মুসলিম পাড়ার গনি ময়রার দোকানের ফার্স্ট ক্লাস মিষ্টির চেয়েও মিষ্টি করে হেসে শ্বশুরকে বলল, আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? মা কেমন আছে? ওনাকে আনলেন না কেন? মুখ দিয়ে মধু ঝরছে। এভাবেই তার হাবলি মেয়েটার মাথা খেয়েছে ইসমাম নিশ্চিত। রাগে শরীর চিরবির করছে। নিজেকে সামলে নিয়ে ঠান্ডা মাথায় ইসমাম এক এক করে প্রীতমের সব প্রশ্নের উত্তর দিল। রিসিপশনের আগে পরি মেয়ের বাড়িতে আসবে না তাও বলল। ইনুকে টেনে একপাশে দাঁড় করিয়ে প্রীতম ফিসফিসিয়ে জানতে চাইল, আমি বাজারে যাচ্ছি। বাবা কি খেতে ভালোবাসেন? পাপা। পাপা আমার মতো সব কিছু খেতে ভালোবাসে। তবে সবকিছু নিয়ে আসি বাজার থেকে। প্রীতম সত্যি সত্যি ওয়ালেট ফাঁকা করে শ্বশুরের জন্য বাজার করেছে। সে মোটামুটি নিশ্চিত হিটলার শ্বশুর খাবেন না, তবুও এনেছে। প্রেরণা হেল্পিং হ্যান্ড নিয়ে গুছিয়ে বসেছে কিচেনে। মোট 11টা আইটেম প্রস্তুত করে টেবিল সাজাল। ক্ষোভ একপাশে রেখে ইসমাম সত্যি সত্যি জামাইয়ের বাজার করা খাবার খেতে খেতে জানালো তার এখানে আসার কারণ। শামিন পাঠিয়েছে তাকে, ইনশিরার বিয়ের কথাবার্তা চলেছে। এই অবস্থায় ইনুকে কটা দিন ইনশিরার কাছাকাছি থাকতে হবে। সব পাকা হয়ে গেলে ইনুর রিসিপশনের সময়ে ইনশিরার আংটিবদল হয়ে থাকবে। ইনু অবাক হয়ে বলল, আপুর বিয়ে হুট করে? এভাবে হুট করে কিভাবে? ইসমাম খেতে খেতে মেয়ের দিকে তাকায়, শীতল কণ্ঠে বলে, আমার বড় আম্মা লক্ষ্মী বাচ্চা, বড়দের সিদ্ধান্তই তার কাছে সবকিছু। হুট করে বিয়ে হচ্ছে না, ধীরে সুস্থেই হবে। হুট করে বিয়েটা তোমার হয়েছিল। ইনায়া চুপ হয়ে যায়। প্রীতম খাওয়া থামিয়ে শ্বশুরের দিকে তাকায়। একমাত্র তার কারণে এই খোটা আজীবন ইনুকে শুনে যেতে হবে তা সে জানে। প্রণমীকে ধরে ধরে আনল প্রেরণা, মেহমানের সাথে খেতে বসেছে সবাই। ইসমাম প্রণমীকে দেখেই মনখোলা একটা হাসি দিয়ে বলল, কেমন আছো আম্মু তুমি? প্রেরণার এই ব্যাপারটি বেশ ভালো লাগে, ও বাড়ির মুরব্বীরা বরাবর প্রণমীকে মেন্টালি সাপোর্ট দিয়েছে। আম্মু ছাড়া অন্য কোন সম্বোধনে ডাকে না প্রণমীকে। প্রণমী ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটিয়ে ইসমামকে নিচুগলায় বলে, আলহামদুলিল্লাহ আঙ্কেল। আপনি কেমন আছেন? ভালো। তুমি তোমার ভাবির সাথে আমাদের বাড়িতে যাবে। ভালো লাগতো তোমার। যাবে তুমি? অত্যন্ত আন্তরিকতা নিয়ে ইসমাম বলে প্রণমীকে। প্রণমী দিন দিন স্বাভাবিক হয়ে উঠছিল, শুধু ও বাড়ির কথা শুনলেই মুখটা পাংশুবর্ণের হয়ে যায়। ও বাড়ির সাথে একটা লোক জুড়ে আছে, একটা উগ্র লোক প্রণমী, যার কথা সহ্য করতে পারে না। গোটা মানুষটাকে প্রণমী সহ্য করতে পারে না। ফালতু লোক, বেয়াদব, উন্মাদ আর আতঙ্ক প্রণমীর জীবনের একটা গ্লানি। সে দুপাশে মাথা নেড়ে অস্ফুটে বলল, না আঙ্কেল। যাব না। ইনায়ার একদম ইচ্ছে করছে না প্রীতমকে ছেড়ে যেতে। রোজ রাতে প্রীতমের বাহুডোরে আবদ্ধ হয়ে উষ্ণতার চাদরে মুড়ে ঘুমিয়ে থাকার একটা সুখমিশ্রিত বাজে অভ্যেস হয়ে গিয়েছে মাত্র কদিনেই। মূলত সমস্যাটা এখানেই। লোকে শুনলে হাসবে, এই কথা সেই কথা, বহু কথা ইনায়াকে শোনাবে। তবে ইনায়ার স্বীকার করতে আপত্তি নেই, সে ভীষণ বরপাগল হচ্ছে। যাওয়ার আগে ইসমাম মেয়ে জামাইয়ের থেকে বিদায় নেওয়ার সময় প্রীতমকে শান্তস্বরে বলল, সময় সুযোগ হলে তোমার শাশুড়ি আর চাচা শ্বশুরেরা তোমাকে ও বাড়িতে যাওয়ার অনুরোধ করেছে। ঘুরিয়ে পেঁচিয়ে জামাইকে নিমন্ত্রণ করেছে ইসমাম। জামাই অপছন্দের হলেও সামাজিকতা করলেন। বাবারা করে এমন, বাবারা এক সময় না এক সময় করতে বাধ্য হয়, মানতে বাধ্য হয়। নিচতলা থেকে হাসাহাসির মৃদু গুঞ্জন ভেসে আসছিল। বহুদিন পরে এমন হাসির ঝংকারে মুখরিত হচ্ছে শান্তিনীর। কিন্তু কি কারণ? ইনশিরাহ বুঝতে পারছিল না, সে সবার কাছ থেকে আলাদাই থাকে। গতকাল বিকেলে ইনায়া আসার পরেও সে নিজের ঘর থেকে বেরোয়নি। কুমিরের মতো শুয়ে আছে বিছানায়।
তবে এবার যে তাকে একটু নিচে যেতেই হবে, বিশেষ কাজ আছে তার। নিচতলায় বাড়ির অনেকেই ছিল, হাসছিল ইনায়ার হাতের রান্না খেয়ে। ইনশিরাহ ধীরপায়ে হেঁটে নিচে নামে। তাকে দেখতে লাগছে ভীষণ অসুস্থ, রোগা লাগছে আগের থেকেও। এমনিতেও ইনশিরাহ লম্বা পাতলা, কদিনের ধকলে আরও রুগ্ন লাগছে। তার পরনে একটা খয়েরি টি শার্ট, একটা ঢিলেঢালা সাদা পাজামা। চুলগুলো উস্কো খুস্কো। শ্যাম্পু করা হয়নি, দুদিন হয়েছে। ওকে দেখে সবাই হাসি থামিয়ে ওকেই দেখতে লাগল। ইনশিরার বিয়ে হবে, মুইন ফরাজি পাত্র। যত যাই হোক সবাই আনন্দিত, ভীষণ আনন্দিত। মেয়েটা সব ভুলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে ভেবে। শামিন আর ইলহাম অফিসে ছিল তখন, পরি চেম্বারে। ইনশিরাহ গিয়ে সরাসরি আলোর সামনে দাঁড়িয়ে শুরুতেই বলল, কথা ছিল মাম্মা। বলো। অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে জবাব দেয় আলো। মুইনের নাম্বারটা দাও, দৃঢ়ভাবে বলল ইনশিরাহ। আলো মেয়ের দিকে ভ্রু কুঁচকে তাকায়, কেন? কি কথা তোমার? কথা তো আমরা বলছি। একটা লম্বা শ্বাস ফেলে ইনশিরাহ বলল, ভয় নেই, আমি বিয়ে ভাঙব না। আমার ওনার সাথে কিছু কথা আছে। কোনো কথা নেই তোমার, তেজ নিয়ে বলে আলো। তুমি নাম্বারটা দেবে না? না। ইনশিরাহ ঘুরে ইহানের কাছে গেল, দাদান মুইনের নাম্বারটা দাও। ইহান বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হেসে মুইনের নাম্বারটা দিল। ইনশিরাহ নাম্বারটা সেভ করতেই আলো একটানে তার ফোনটা নিয়ে নেয়। ইনশিরাহ অবাক হয়ে বলে, এসব কি মাম্মা? আগে বলো তুমি কি বলবে মুইনকে। বললাম তো বিয়ে ভাঙব না, আমার কথা আছে ওনার সাথে। কি কথা? আমাদের বলো আগে। ইনশিরাহ কিছু না বলে মায়ের থেকে ফোন নিতে গেলে আলো ফোন দেয় না। রীতিমতো মা মেয়েতে হাতাহাতি লেগে যায়। সবাই হতভম্ব হয়ে দেখছে ওদের। আলোর এমন আচরণে ইসমাম বিরক্ত হয়ে বলল, মেয়ের সাথে এমন আচরণ করছো কেন তুমি? অদ্ভুত। ওরা দুজন দুজনের সাথে কথা বলবে না? মুইনও ওর থেকে জানতে চায় ও রাজি কি না বিয়েতে। দুজন দুজনের মতামত নিজের কানে শোনা জরুরি। তুমি এমন অদ্ভুত আচরণ করছো কেন? মেয়ে হবু জামাইয়ের সাথে কি বলবে সেটা আমাদের শুনিয়ে বলবে। আলো চুপ করে থাকে। ইহান বলে, বড় মা একটু বোঝো। ওভার হয়ে যাচ্ছে সবকিছু। ইনশিরাহ দাদানের কথার পিঠে বলল, আমাকে কারো বুঝতে হবে না দাদান। কথাটা বলেই আলোর হাত থেকে নিজের ফোনটা নিয়ে ইনশিরাহ দোতলায় চলে যায়। ইহান ঘুরে আলোর দিকে তাকিয়ে বলে, একটু শান্ত, নরম হয়ে কথা বলা যায় না ওর সাথে? বড় বাবা ওর সাথে কথা বলে না, তুমি বলো, তাও এভাবে বলো। দুদিন পরে যখন বাড়ি থেকে চলে যাবে তখন তো নাকের পানি চোখের পানি এক করবে। আলো ইহানের কথা গায়ে না মেখে ইনায়ার দিকে তাকিয়ে বলে, তুই যা। গিয়ে লুকিয়ে লুকিয়ে শুনবি মুইনের সাথে ওর জরুরি কথাগুলো, ঠিক কি? যদি শুনতে পাস বিয়ে ভাঙতে চাইছে তাহলে সাথে সাথে একটা ডাক দিবি আমাকে। এক সেকেন্ডও দেরি করবি না। আমি চপ্পল নিয়ে রেডি আছি। বড় মার কথা শুনে ফাঁকা ঢোক গিলে ফেলে ইনায়া পড়েছে বিপদে, সে এখন আপুর ঘরে আড়ি পাতবে। রুমে ঢুকে ধূপধাপ আওয়াজ তুলে দরজাটা বন্ধ করে দিল ইনশিরাহ। মেজাজটা ভীষণ গরম করে দিয়েছে সামিন ইয়াসার মির্জার জাদরেল বউ অদ্রিতা আলো। কিছু সময় চুপ করে থেকে ইনশিরাহ ফোনের দিকে তাকায়, ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজের মেজাজটাকে শান্ত করে সে। তারপর দীর্ঘসময় নির্লিপ্তের মতো দাঁড়িয়ে থেকে রোবটের মতো মুইনের নাম্বারটাতে কল লাগায়। মুইন তখন সিটি গার্লস স্কুলের বৃক্ষরোপণ সপ্তাহের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিল। সচরাচর ডিউটি টাইমে মুইন তার পার্সোনাল নাম্বারটা অফ রাখে, আজ ব্যতিক্রম। স্ক্রিনে ইনশিরার নাম্বারটা দেখে মুইনের চোখ দুটো বড় বড় হয়ে গেল। ইনশিরার নাম্বারটা তার ফোনে সেভ করা। আজ সকালেই সামিন ইয়াসার মির্জার থেকে অনুমতি নিয়েছে ইনশিরার সাথে কথা বলার, তারপর ইহানের থেকে নাম্বারটা নিয়েছে। বড়দের কাছে ইনশিরার নাম্বার চাইতে অস্বস্তি হচ্ছিল মুইনের।
মুইন চেয়েছিল রাতে নিরিবিলিতে কথা বলতে। এই দুপুরের সময়ে অসময়ে ইনশিরার ফোন কল পেয়ে একটু অবাকি সে ইনশিরার থেকে ফোন কল আশা করেনি। বিশেষ অতিথি তখন বক্তৃতা দিচ্ছেন। মুইন হুট করে অতিথি আসন থেকে উঠে সবাইকে এক্সকিউজ মি বলে চলে যায় বাইরে। তার আচরণে তাড়াহুড়ো ভাব, সে চাইছিল না ইনশিরার সাথে প্রথম ফোন কলটা মিস করতে। হবু বউয়ের সাথে প্রথম আলাপচারিতার লোভে একজন পেশাদার পুলিশ অফিসার ছটফটে আচরণ করছে। কলটা যখন রিসিভ হল, দুপাশের দুজন ব্যক্তি এক রাশ অস্বস্তি নিয়ে চুপ করেছিল। শুরুটা করল ইনশিরাহ, সালাম দিল। মুইন সালামের জবাব দিল। ইনশিরাহ স্বাভাবিক গলায় বলল, মুইন। মুইনের নাম ধরে ডাকল, অতটুকু মেয়ে মুইনের নাম ধরে ডাকল। এ থানার এসপি মুইন ফরাজির নাম ধরে ডাকল। অমন ডাকে কি হলো যেন মুইনের নার্ভাসনেসে ঘামছিল। তুতলে বলল, হেই হ্যালো হ্যানা মানে জি আমি মুইন। কেমন আছো ইনশিরাহ? ইনশিরাহ থেমে থেমে ক্লান্ত স্বরে বলল, ভালো। আপনি কিভাবে বুঝলেন এটা আমি? তোমার নাম্বারটা সকালে সেভ করেছিলাম ইহানের থেকে নিয়ে। ওহ, শুকনো গলায় বলল ইনশিরাহ। মুইন কিভাবে কথা আগাবে বুঝতে পারছিল না, হুট করে বলল, শামিন বাবা কেমন আছেন? মুইন জানে শামিন বাবা কেমন আছে, তবুও জানতে চাওয়া। ইনশিরাহ নিচুগলায় বলতে লাগল, জি ভালো। বাড়ির সবাই ভালো আছে? জি ভালো আছে। রোবোটিক জবাব ইনশিরার। মুইন কথা খুঁজে পাচ্ছে না কেন? অথচ অনেক কথা ভেবে রেখেছিল সে ইনশিরার সাথে প্রথম ফোনালাপে বলবে। অদ্ভুত তো। ভীষণ রাগ উঠছে মুইনের। কথাগুলো খুঁজে পাচ্ছে না কেন? কোথায় লুকালো কথাগুলো? নীরবতা ভেঙ্গে ইনশিরাহ ডাকল, মুইন। আবারও সুমিষ্ট কণ্ঠস্বরে তার নামটা উচ্চারিত হল। মুইন তো ওখানেই আটকে যাচ্ছে বারবার। এত সুন্দর করে তার নাম কেউ ডেকেছে বলে মনে পড়ছে না। কিছুক্ষণ চুপ থেকে মুইন সম্বিত ফিরে পেল নিজের। গলা খাকারি দিল। ইনশিরাহ বলতে লাগল, আপনার সাথে আমার কিছু কথা ছিল মুইন। জি বলো। আমি ফ্রি আছি। এভাবে নয়। কথাগুলো আপনাকে সামনাসামনি বলতে চাই আমি। আই থিংক আমাদের মিট করা প্রয়োজন। মুইন কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, ঠিক আছে, আমি শামিন বাবার থেকে পারমিশন নিয়ে তোমাকে টাইম এবং মিটিং প্লেস জানিয়ে দেব। ইনশিরাহ চুপ করে থেকে বলে, জি। আর কিছু বলবে? হুট করে কথাটা বলে কপাল চাপড়াচ্ছে মুইন। সে এটা কেন বলল? কোনো কাণ্ডজ্ঞান নেই তার। মেয়েটা হয়তো ভাবছে তার ফোন রাখার তারা। নার্ভাসনেসে গুছিয়ে কথা বলতে পারছিল মুইন। ইনশিরাহ বলল, জি না, এটা বলতেই ফোন দিলাম। রাখছি। কলটা দুম করে কেটে দিল। মুইন কপাল কুঁচকে ফোন হাতে দাঁড়িয়ে। আরেকটু সময় কথা বলতে চেয়েছিল মুইন, অথচ নিজেই কথা হারিয়ে বসেছিল। তাবড় তাবড় সাংবাদিকের সামনে ব্রিফিং দেওয়া মুইন ফরাজি কথা হারিয়ে বসেছিল। ভীষণ অদ্ভুত লাগছে। এই অনুভূতিও মুইনের জীবনে প্রথম। ইনায়া দরজায় আড়ি পেতে দাঁড়িয়েছিল। ইনশিরাহ ঘর থেকে বেরোবে তাই রুমের দরজার সিটকিনি সরিয়ে দুটো কপাট ধরে টান দিতেই ইনায়া হুমড়ি খেয়ে নিচে পারল। ভীষণ হতভম্ব ইনশিরাহ বলল, তুই? ইনায়া মেঝেতে বসে মৃদু আর্তনাদ করছিল, ভীত কণ্ঠে বলল, আপু বড় মা পাঠিয়েছে। আমি কিচ্ছু করিনি। আমি কিচ্ছু করিনি। ইনশিরাহ একটা দীর্ঘশ্বাস ফেলল। তার বাড়াবাড়ি খ্যাত মাম্মাকে কিছুই বলতে ইচ্ছে হল না আর। তখনই ইহান এলো নিচতলা থেকে। ইনশিরাহকে দেখে হাতের ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, ইরফান তোর সাথে কথা বলতে চায়। ভাইয়ের কথা শুনে আবেগধারিত হয়ে ফোনটা নিয়ে নিল ইনশিরাহ। আজ কতদিন পরে কথা হবে ভাইটার সাথে। ইনায়া ফোনের ওপর হুমড়ি খেয়ে পড়ল, সে আগে কথা বলবে ইরফানের সাথে, তাই
ইনশিরাহ তাকে সুযোগ না দিয়ে ইহানের ফোনটা নিয়ে দৌড়ে আবারও নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। বোনের অসুস্থ, মলিন চেহারার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে ইরফান। ইনশিরাহ মুখে হাসি ফোটানোর চেষ্টা করল। ইরফান বলতে লাগল, ওই ব্যাটা এসপি মুইন তোকে বিয়ে করতে রাজি হয়েছে। কি জঘন্য পছন্দ ব্যাটার। ইনশিরাহ ম্লান হেসে ক্ষীণস্বরে বলল, আসলেই জঘন্য পছন্দ। ইরফান তাকিয়ে আছে বোনের শুকনো মুখটার দিকে। কিছু সময় পর ইরফান কণ্ঠস্বর পাল্টে গম্ভীর হয়ে ডাকল, ইসি। হু, তোকে কেউ জোর করছে না তো? কে জোর করবে? এই এদিকে তাকা। ইনশিরাহ স্ক্রিনে ইরফানের দিকে তাকায়। ইরফান বলে, জোর করছে না তো তোকে? হেসে দুপাশে মাথা ঝাঁকায় ইনশিরাহ। ইরফান বলতে থাকল, তবে কেন? হুট করে এভাবে বিয়ে করতে রাজি হয়ে গেলি? এই তুই কি ওই মুইনকে পছন্দ করতিস? গম্ভীরতা বাদ দিয়ে আবারও ফাজলামোর সুরে বলল ইরফান। ইনশিরাহ হেসে ফেলল। ইরফান বলতে লাগল, বল, তোর ওই জাদরেল এসপির ওপর ক্রাশ ছিল? হু, বল বল বল। থামবি তুই? চেঁচিয়ে উঠল ইনশিরাহ। ইরফান হাসছে। ইনশিরাহ এই প্রসঙ্গ পাল্টে বলল, সবাই খুশি হচ্ছে, তুই খুশি হোসনি? বিয়ে করে নিচ্ছি আমি। হয়েছি। তোর হবু বরের কথা চিন্তা করে ভীষণ খুশি হয়েছি। ওই এসপিকে আমার পার্সোনালি পছন্দ নয়। ব্যাটার ওপর ভীষণ রাগ ছিল। কত ইনোসেন্ট আমিটাকে লকআপে মশার কামড় খেতে রেখেছিল। তুই ইসি সব কিছুর প্রতিশোধ নিবি? ভাইয়ের হয়ে প্রতিশোধ নিবি ইসি? প্রতিশোধ নিতে বিয়ে করব, হেসে বলল ইনশিরাহ। হু, তুই যেমন প্রীতমের ওপর প্রতিশোধ নিতে প্রণমীকে বিয়ে করেছিলি। ইরফান হাসি থামিয়ে হঠাৎ চুপ হয়ে যায়। ইনশিরাহ হাসছে। ইরফান বলতে লাগল, এমনিতেও তোকে বিয়ে করে এসপির তামাম জীবন শেষ হয়ে যাবে। এটা ভেবে সেই তখন থেকে মনের মধ্যে একটা পৈশাচিক আনন্দ হচ্ছে। ইনশিরাহ নিশ্চুপ হয়ে যায়। মাথা নুইয়ে রাখে সে। দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে ইরফান বলতে থাকে, বিয়ে কর। আমি অনেক খুশি হচ্ছি ইসি। মুইন ভাইয়ার পাশে তোকে দারুণ মানাবে। হঠাৎ কি হলো? নিজেকে দেওয়া প্রতিশ্রুতি ভেঙে ইনশিরাহ কেঁদে ফেলে হুহু করে। ইরফান হতবাক হয়ে বোনের দিকে তাকিয়ে বলে, এই কি হয়েছে? এই এই ইসি তোকে জোর করছে তাই না রে বিয়েতে? কাঁদতে কাঁদতে দুপাশে মাথা নাড়ায় ইনশিরাহ। ইরফান বলে, তুই দাদানকে ফোনটা দে। দে, এক্ষুনি দিবি। পরনে তার জাতীয় পোশাক ধূসর রঙের মলিন শাড়ি। চুলে লম্বা একটা বিনুনি। শাড়ির আঁচল ঘুরিয়ে ডান কাঁধে রাখা। একটা চামড়ার পার্স ব্যাগ। আজ হাতে অতিরিক্ত হিসেবে একটা ছাতাও রয়েছে। বাইরে রোদের তাপ বেশ। স্কার্ফ দিয়ে মাথাটাকে পেঁচিয়ে একটা সানগ্লাস লাগিয়েছে চোখে। ইহান চিনতে পারল তার শাড়ি দেখেই। এই শাড়িগুলো কি শাড়ি ইহানের ধারণা নেই, তবে এর নাম হওয়া উচিত প্রেরণা শাড়ি। ইহান অপেক্ষরত বসে আছে অফিসে। মনিটরে দেখছে প্রেরণা তার ম্যানেজার সাব্বিরকে নিয়ে ক্রমশ এগোচ্ছে। একদৃষ্টে মনিটরে তাকিয়ে থেকে ঠোঁটে কয়েক সেকেন্ডের জন্য অস্পষ্ট হাসির রেখা দেখা দেয় তার। ইহানকে সালাম দিতেই ইহান জবাব দিল সালামের। বসতে বলল প্রেরণাকে, সাব্বিরকে। প্রেরণা বসল। ইহান যেন বুঝতে পারছে না প্রেরণার এখানে আসার কারণ। ঠিক এমন ভাবে বলল, বলুন কি সাহায্য করতে পারি? তার আগে বলুন শুদ্ধ কেমন আছে? পুরোপুরি সুস্থ। প্রেরণা হাসিমুখেই বলল। তার পাশে বসে থাকা সাব্বির চোখ বড় বড় করে অবাক হয়ে ইহানকে দেখছে। ইহানের সাথে তার সব কথা হয়ে গিয়েছিল, অথচ প্রেরণার সামনে কেমন ভান ধরছে ইহান তাজওয়ার কিছুই বুঝতে পারছে না। কেমন রহস্য রহস্য গন্ধ পাচ্ছে সাব্বির। প্রেরণা কোনো রকম বাড়তি আলাপে না গিয়ে সরাসরি বলল, আপনাদের গ্রাউন্ড ফ্লোর ভাড়া দেবেন? বিজ্ঞাপন দেখলাম।
মির্জা এন্টারপ্রাইজের হেড অফিসের ম্যানেজারের সাথে যোগাযোগ করে জানলাম এটি মির্জা এন্টারপ্রাইজের কোন সম্পত্তি না আপনার ব্যক্তিগত। আসলে আমি রেন্ট নিতে ইচ্ছুক। আপনার সাথে আলোচনায় বুনলে আমরা উকিল নিয়ে বসতাম। ভেতরের কামরায় দলের ছেলেগুলো রহস্য উদ্ঘাটনে ব্যস্ত। হুট করে ইহান তাজওয়ার দলীয় অফিসের অর্ধেকটা ভাড়া দিয়ে দিতে চাচ্ছে, এতটা আর্থিক টানাপোড়েন ইহান মির্জার এসেছে এটা ভেবেই ভীষণ অবাক সবাই। তাও কাকে ভাড়া দিচ্ছে? ওই হুমকি ধামকি আপা, বাবুর্চি আপাকে। এই এরিয়ায় একটা বাঙালি রেস্তোরাঁর অভাব ঠিকই, তবে সেটা তাদের দলীয় অফিসের নিচতলায় হবে। মানে ওই বাবুর্চি আপা গ্রাউন্ড ফ্লোরে বেশ জমিয়ে সর্ষে ইলিশ রাঁধবে, আর এই থানার অপোজিশন পার্টির সভাপতি ইহান তাজওয়ার সেকেন্ড ফ্লোরে তার দলীয় কাজ পরিচালনা করবে। আলোচনার এক পর্যায়ে নাহিদ দাঁত বের করে বাকিদের বলল, একদিক দিয়ে ভালোই হয়েছে। আপার রেস্তোরাঁর খাবার ফার্স্ট ক্লাস। খিদে পেলেই ছুটে যাব। থু, সে যাবি। ওই রেস্তোরাঁতে আমাদের দলের ছেলেদের প্রবেশ নিষেধ। ভাই ওই ঝামেলার পরে কি বলেছিল মনে নেই? আরে চিন্তা করিস না, খাবারের সুঘ্রাণে ভাই নিজেই টিকতে পারবে না। আমাদের আগে সে দৌড়াবে। ওয়েস ক্যাফে, সকাল 10টা। টেবিল নাম্বার L3, L5 বুক করা আছে। মেসেজটা স্ক্রিনে জ্বলজ্বল করছিল। ইনশিরাহ আরও একবার দেখে উঠে ছুটে ওয়াশরুমে গেল। গতরাতে মুইন মেসেজ পাঠিয়েছে। আজ বেলা অবধি ঘুমিয়েছে সে, ইতোমধ্যে 9টা বেজে গিয়েছে। ইনশিরাহ চটজলদি ফ্রেশ হয়ে নেয়। একটা সাদা টি শার্টের ওপরে কটনের ব্লু অ্যান্ড ব্ল্যাক চেকের ক্যাজুয়াল শার্ট। শার্টের হাতা ফোল্ড করতে করতে ইনশিরাহ নিজেকে আয়নায় দেখল। ভীষণ জঘন্য হয়ে উঠেছে চেহারা। মরা মাছ নয়, মাছের কঙ্কাল লাগছে তাকে। চুলে উঁচু করে একটা পানিটেল করে মাথায় একটা ক্যাপ পরে নিয়ে পার্সটা এবং ফোনটা হাতে নিয়ে স্নিকার্সে পা গলিয়ে দ্রুত পায়ে ধূপধাপ শব্দে সিঁড়ি ভাঙতে থাকে সে। নিচতলায় তখন আলো, সামিন এবং ইনায়া ছিল। সবাই ইনশিরাহকে দেখছে, তবে সামিন একপলক মেয়েকে দেখে চোখ নামিয়ে নেয়। ইনশিরাহ স্বাভাবিক গলায় সামিনকে শুনিয়ে আলোকে বলে, আমি মুইনের সাথে দেখা করতে যাচ্ছি। আলো পা থেকে মাথা পর্যন্ত দেখল মেয়ের। কপাল কুঁচকে ফেলে তৎক্ষণাৎ কণ্ঠে একরাশ বিরক্তি মিশিয়ে বলে, যাচ্ছ ভালো কথা। এই পোশাকে যাবে? ইনশিরাহ বরফ ঠান্ডা গলায় বলল, তবে কি পরব? একটা সুন্দর দেখে সালোয়ার স্যুট পরবে। ওড়নাটা সুন্দর করে রাখবে। কেন? মেয়ের তারা তারা জবাবে রাগ উঠছে আলোর, তবে সে আর সামিনের সামনে মেয়ের সাথে ঝগড়া ঝাঁটি করতে চায় না। বলল, হবু বরের সামনে যাচ্ছ তাই? আলো মুখ থেকে কথাটা বের করতে পারল না। ইনশিরাহ বলল, কিন্তু মাম্মা এটা তো ভণ্ডামি। ভণ্ডামি? আলো অবাক হয়ে জানতে চায়। হ্যাঁ, ভণ্ডামি। দেখো মাম্মা, আমি এমন। আমার জীবনধারা এমন, চালচলন এমন, এভাবে বেঁচে এসেছি, আর ভবিষ্যতেও বাঁচব। আজ তার সামনে অন্য বেশে যাব তার কাছে ভালো ইমপ্রেশন রাখতে, কিন্তু পরবর্তীতে তো আমি এভাবেই থাকব। আলো তাকিয়ে আছে মেয়ের দিকে। ইনশিরাহ বলতে থাকে, কেউ যদি আমাকে পছন্দ করে, বেছে নেয়, তাকে আসল আমিটাকেই বেছে নিতে হবে মাম্মা। আমার সবকিছুকে রেসপেক্ট দিয়ে এই সম্পর্কে জোড়াতে হবে। আমি নরম কোমল মিউমিউ টাইপ মেয়ে নই, আমি ইনশিরাহ। ইনশিরাহ কারো জন্য নিজেকে বদলাবে না মাম্মা। কোনো ভণ্ডামিও করতে পারবে না একদিনের জন্য। কোনো কথা বলছে না আলো। শুকনো মুখে মেয়ের দিকে তাকিয়ে আছে। ইনশিরাহ ইনায়ার দিকে তাকিয়ে বলল, তুই যাবি? গেলে চল। ইনায়া তৈরিই ছিল। তার আজ আপুর সাথে যাওয়ার কথা। সে দ্রুত মাথা ঝাঁকাল। ইনশিরাহ ইনায়াকে নিয়ে চলে যাওয়ার পরে আলো মলিন মুখে ঠায় দাঁড়িয়ে ছিল তাদের প্রস্থানের দিকে চেয়ে। অদূরে সামিন বসে স্ত্রীর মলিন মুখটা লক্ষ্য করে কিছুক্ষণ। অতঃপর আস্তে ধীরে বলে, কেউ কারো জন্য বদলায় না আছিয়া। আলো ঘুরে স্বামীর দিকে চায়।
শামীম বলতে থাকে, কেউ কারো জন্য বদলায় না, কিন্তু কেউ কাউকে ভালোবাসলে তার জন্য অবশ্যই বদলায়। সেও বদলাবে। দুশ্চিন্তা করো না। আলো তাচ্ছিল্য করে বলে, বদলাবে। আপনার মেয়ে কি ঢাটা দেখেছেন? আমার সব বদ গুণ পেয়েছে, একটা ভালো গুণ পায়নি। কি খামখেয়ালি দেখেছেন? মুইন বুঝে সাহস করলে এগোবে। কি জানি কি হয়। আমার কপালটাকে একটু ঠুকতে ইচ্ছে করছে দেয়ালে। একটা দীর্ঘশ্বাস ফেলে আলো বলে। শামীন অসুস্থের মতন হাসল স্ত্রীর কথায়। আলো বলল, কথা বলেন না কেন মেয়ের সাথে? কি ঢং শুরু করেছেন আপনারা বাবা মেয়ে? কতদিন চলবে এসব? শামীন নিশ্চুপ, আবারও দৃষ্টি ঘুরিয়ে হাতের বিজনেস ম্যাগাজিনে রাখে। আলো দীর্ঘক্ষণ স্বামীর মুখের দিকে চেয়ে থেকে আরও একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যায়। অ্যাডভান্সের ৩০ লাখ টাকা এবং মাসিক ভাড়া ২৪,০০০ টাকা। স্থান, সুযোগ সুবিধা বিবেচনা করে প্রেরণা প্রস্তাবটা রাখল। যদিও সে সন্দিহান ইহান মির্জা তার এই প্রস্তাবটাতে রাজি হবে কিনা। সে বলল, আপনার কোন সে থাকলে বলুন। ইহান তাকিয়ে আছে প্রেরণার মুখের দিকে, খুবই ধারালো ভদ্রমহিলার কথাবার্তা, হিসেবে একেবারে পাক্কা। সে কিছুটা সময় নিয়ে বলল, রেস্তোরাঁর জন্য আমার কোনো প্রবলেম নেই, তবে আমি চাচ্ছিলাম অন্য কোন প্রতিষ্ঠান যেমন কম্পিউটার ট্রেনিং সেন্টার অথবা যুব উন্নয়ন সংস্থাকে ঘরটা ভাড়া দিতে। সাব্বিরের চোয়াল ঝুলে গেল। কি অদ্ভুত! এই লোক তো নিজেই আগ বাড়িয়ে বলেছে তাদের ঘর ভাড়া দেওয়া হবে। সাব্বির চাইলে যেন তার ম্যামকে নিয়ে যোগাযোগ করে। এখন ম্যামের সামনে এত টালাচ্ছে কেন বিষয়টিকে? প্রেরণার মুখ শুকিয়ে গেল ইহানের কথা শুনে। তার মানে ইহান হয়তো রাজি হবেন না। সে শুকনো মুখে তাকিয়ে আছে। প্রেরণার অভিব্যক্তি লক্ষ্য করে ইহান তাজওয়ার মনে মনে এক দফা হেসে নিল, অথচ বাহিরে সে যথারীতি গম্ভীর। কিছু সময় চুপ থেকে বলল, কিন্তু আমার আপত্তি নেই আপনাকে ঘরটা ভাড়া দিতে। তৎক্ষণাৎ হাসি ফুটল প্রেরণার মুখে। নীল দুটো চোখ তুলে তাকালো ইহানের দিকে, চোখ দুটো চিকচিক করছে স্বস্তিতে। ইহান ভদ্রমহিলার স্বস্তিটুকুও অবচেতন মনে মুগ্ধ হয়ে দেখল। আলোচনা শেষে ঠিক হল ২-১ দিনে উকিল নিয়ে বসবে তারা। ৫ বছরের চুক্তিতে যাবে। প্রেরণা আর ব্যবসায়িক আলাপ না বাড়িয়ে ইনশিরার বিয়ের ব্যাপারে টুকটাক কথা জানতে চায়, আন্তরিক হয়ে বাড়িতে ইনায়ার কাণ্ডকারখানা ইহানের কাছে বলতে বলতে বাচ্চাদের মতন হাসে। ইহান শুধু তাকে দেখেই যাচ্ছিল। প্রেরণাকে আজ ভীষণ মনখোলা লাগছে। একটা বড় দুশ্চিন্তা ঘাড় থেকে নেমে গেলে যেমন খুশি হওয়ার কথা, তাকে তেমন খুশি লাগছে। কথা বলার সময় ভদ্রমহিলাকে আজ গম্ভীর লাগছে না। দীর্ঘ আলাপ শেষে প্রেরণা উঠে দাঁড়ায়, ইহানের থেকে বিদায় নিয়ে টেবিলের ওপর থেকে তার পার্স এবং সানগ্লাসটা নিয়ে ঘুরে দাঁড়াতেই ইহান দেখতে পেল প্রেরণা বেখেয়ালে নিজের ফোনটা রেখে যাচ্ছে। গম্ভীর হাস্কি স্বর কালক্ষেপণ না করে ডেকে উঠল, নীলিমা আপনার ফোন। থমকালো প্রেরণা। থমকে দাঁড়িয়ে গেল। চকিতে ফিরে তাকাল। ইহান তার দিকে তাকিয়ে আছে। আবারও বলল, আপনার ফোন। কয়েক মুহূর্ত প্রেরণা চেয়ে থেকে অস্ফুটে ইহানকে বলল, কি ডাকলেন আপনি? ইহান বলল, কি ডেকেছি? এইমাত্র নীলিমা ডাকলেন আমাকে। ইহান ভ্যাবচ্যাকা খেয়ে যায় পুরো। হুট করে খেয়ালে চলে আসে সবকিছু। পা মাথা অস্বস্তি নিয়ে হাঁসফাঁস করছে। প্রেরণা অদ্ভুত দৃষ্টিতে দেখছে তাকে। ইহান নিজেকে সামলে নিয়ে বলল, সরি, অ্যাকচুয়ালি আমাদের দলে নীলিমা নামের একজন নারীকর্মী আছে, ওনার নামটা ভুল করে ডেকে ফেলেছি আপনাকে। সরি। আপনার ফোন। প্রেরণা ধীরে ধীরে এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নেয়। তারপর বেরিয়ে যায় অফিস থেকে। ইহান তখন একটা লম্বা শ্বাস ফেলল। নিজের কাণ্ডে নিজেই বেশ অবাক সে। এতটা গোলমেলে কেন হয়েছে তার মন? ভারী অদ্ভুত। ভীষণ লজ্জায় পড়ে যাচ্ছিল আজ। কিছুক্ষণ চুপ করে বসে থেকে একা একাই হাসে সে, অস্ফুটে ৩ বার আওড়ায়, নীলিমা, নীলিমা, নীলিমা।
যে একটা টি শার্ট নিজের পছন্দের না হলে পরে না, সে বাবা মায়ের পছন্দে ডিরেক্ট বিয়ে করে নিচ্ছে। আমি সত্যিই ভীষণ অবাক হচ্ছি ইনশিরা। রেস্তোরাঁয় আজ ইনশিরার 5 বান্ধবী এসেছে, মুইনকে জানিয়েছে ইনশিরা তার বন্ধুরাও আসবে। মুইন সেজন্যই বোধ হয় 2টো টেবিল বুক করে রেখেছে। ইনায়া আপু আর আপুর বান্ধবীদের মাঝখানে চুপচাপ বসে আছে। তার বিরক্ত লাগছে এদের কথাবার্তা। ইনশিরা ওয়াসিফার কথার জবাবে কিছু বলল না। মানহা আবারও বলল, বারবার বলছি ভেবে দেখ আরো। লোকটা কি ভীষণ রাগী, ভীষণ জেদি মনোভাব লোকটার, মেল ইগোতে ভরপুর। আমার তো এটাই মনে হয় শুধু। মানহার কথার বিরোধিতা করে তিথি বলে, তোদের ওই লোকটার সাথে ফার্স্ট মিটিং যখন হয়েছে তখন তোরা অভিযুক্ত ছিলি, উনি ছিলেন পুলিশ অফিসার এবং তোরা বেয়াদবিও করেছিলি। ওই লোকটা নিশ্চয়ই তোদের থানায় না নিয়ে ছেড়ে দেবেন না। এতে জেদের কি দেখলি? মেল ইগো কোথায় দেখলি? তিথি হচ্ছে ওদের গ্রুপের সবথেকে বুঝদার মেয়েটা। 6 মাস আগে বিয়ে হয়েছে পারিবারিকভাবে। একটু থেমে বলতে লাগলো, আর তোদের অ্যারেঞ্জ ম্যারেজে এত প্রবলেম কি আমি বুঝি না। অ্যারেঞ্জ ম্যারেজ ইজ নট স্ক্যারি। এটা সুন্দর, ভীষণ সুন্দর। তুনা বলল, ভাগ্য করে হয়তো এমন কাউকে পেয়েছিস, কিন্তু সবাই পায় না। আর আমরা ইশিকে বলছি বুঝে শুনে নিতে। দোষ করছি না কোনো। ওয়াসিফা বলতে লাগলো, অ্যারেঞ্জ ম্যারেজে এই পুরুষ লোকগুলো একটা স্বৈরাচারী হয়ে যায় পুরো। মানে ওদের দিলের মধ্যে কনসিডারেশন বলে কোন ওয়ার্ড থাকে না। মানহা বলে, ভাই একটা লোক তোকে পয়সা দিয়ে খাইয়ে পরিয়ে পালবে আর তোর ওপর মাতব্বরি করবে না, বুঝিস না? স্বামী মাতব্বরি করলে অসুবিধা কি? বিয়ের পরে একটা মেয়ের অভিভাবক স্বামী, এটুকু বুঝতে হবে। মাতব্বরি করবে, ভালোবাসবে, সব মিলিয়ে স্বামী। তিথি ওদের সাথে বিতর্ক শুরু করে। তাজরি বলে ওঠে, তুই কত লক্ষ্মী রে তিথি, একেবারে এই বাদামি পুরুষদের মন মতন। তবে জানিস তো আমরা এত ভালো নই। নিজেদের নিঃশ্বাস নেওয়ার নাকটা যেহেতু আলাদা, তেমনি জীবনটাও আমাদের। অন্য কারো মাতব্বরি কেন হজম করব? করব না। আর সেজন্যই বলছি, অ্যারেঞ্জ ম্যারেজে পুরুষরা হলো লাইক মাতব্বর। ওদের কাছে ওদের স্বামিত্ব, প্রভুত্ব ইম্পর্ট্যান্ট। আর প্লিজ এত জ্ঞান দিস না। সব মেয়ে তোর মতো লক্ষ্মী হলে কেমনে চলবে? কি হয় এই বিয়েতে? চেনা জানার আগেই বাসর রাতে অচেনা এক লোক স্বামী অধিকারের নামে চিৎ করবে আর। ভীষণ অশ্লীল কিছু কথা বলে দিল তাজরি। ইনায়া তৎক্ষণাৎ কান চেপে ধরল। এসব ব্যাপারে সে জীবনেও ভেবে দেখেনি। সত্যিই তো, প্রীতমকে সে ভালোবেসেছে বলে প্রীতমের ছোঁয়া তার একটুও খারাপ লাগেনি প্রথম রাতে। যদি প্রীতমের জায়গায় অন্য পুরুষ হতো যাকে সে চেনে না, তবে গা কাটা দিয়ে উঠল ইনায়ার। তবে আপুর বান্ধবীগুলো ভীষণ ডার্টি কথা বলে। ইনায়ার গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে। ইনশিরা ওদের কথা শুনছিল না, সে চুপ করে বসে আছে। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে। মুইন পাঠিয়েছে, সরি ইনশিরা, 10 মিনিট লেট হবে, ডিউটিতে আটকে গিয়েছি, প্লিজ ওয়েট। ইনশিরা চুপচাপ ওকে লিখে পাঠিয়ে দেয়। তুনা বলল, কি আসছে না কেন? প্রথম দিনেই তোকে দিয়ে অপেক্ষা করালো। উনি ডিউটিতে, একটু সময় লাগবে। নিচুস্বরে জবাব দেয় ইনশিরা। মানহা বলে, আচ্ছা ওনার এক্সাক্ট বয়স কত রে? 31 রানিং। ওয়াসিফা সাথে সাথে বিজ্ঞের মতো মাথা ঝাঁকিয়ে বলতে থাকে, বেশ বট। 7 বছরের এইজ গ্যাপ। এই লোক নিশ্চিত ডোমিনেটিং হবে। তিথি চেঁচিয়ে উঠল ওদের ওপর, এই তোরা ওকে ডিসকারেজ কেন করছিস? তোদের সমস্যা কোথায়? ইহান ভাইয়াও তো 31 বছর বয়সী, পারলে তাকে বুড়ো বলে দেখা। ওয়াসিফা বলল, আরে না না, উনি বুড়ো নন। ইনশিরা ভীষণ বিরক্ত হয় এসব তর্ক বিতর্কে।
মুখে বর্গীয় শব্দ করে বলে, থামবি তোরা। আমার মাথা ব্যথা করছে। প্লিজ থামো। আমার সাথে যেটা হবে আমি বুঝে নেব। থামো প্লিজ। মুইন কিছু সময় পরেই রেস্তোরাঁয় ঢোকে। তার গায়ে নেই ইউনিফর্ম। একটা ব্লু জিন্স প্যান্ট, ব্ল্যাক শার্ট, মেদহীন বলিষ্ঠ শরীরে আটশার্ট হয়ে মানিয়েছে বেশ। শার্টটা হাফ টাকো ইন করে পড়েছে। হাতা ফোল্ড করে নিয়েছে। লম্বা কদমে চলনে পুরুষালী আভিজাত্য নিয়ে এগিয়ে আসছে। চওড়া কপাল, খাড়া নাকের ভীষণ আকর্ষণীয় লোকটাকে দেখে ইনশিরার বান্ধবীদের হুট করে একটা কথাই মাথায় এলো, শ্যামলা পুরুষদের জন্য পারফেক্ট কালার ব্ল্যাক। চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে গম্ভীর চেহারায় ওদের সবার দিকে এক পলক তাকিয়ে এগিয়ে আসছে। ইনশিরার বান্ধবীগুলো হা করে দেখছিল মুইনকে। ইউনিফর্মে লোকটাকে জাদ্রেল লাগে, তারা তিতকুটে তেরা জাদ্রেল হিসেবেই জানে মুইনকে। এখন এই বেশে মুইনকে আলাদা লাগছে, ভীষণ আলাদা লাগছে। ইনশিরা মাথা তুলে তখনও দেখেনি। সে বসেছিল উল্টো ফিরে। মুইন তাদের খুব কাছে যাওয়ার আগেই মানহা বিড়বিড় করে বলে, বান্দা ড্যাশিং আছে ইসি। ইনশিরা মাথা তুলে তাকায়। উঠে দাঁড়িয়ে ঘুরে তাকায়। তার চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই। শুধু নির্লিপ্তের মতন দাঁড়িয়ে। মুইন এসে থামল সেখানে। চেহারা থেকে গাম্ভীর্য সরিয়ে স্বাভাবিক ভঙ্গিতে সবাইকে উদ্দেশ্য করে বলে, হ্যালো। ওরা সবাই এক টেবিলে বসেছে। মুইন আর ইনশিরা আরেক টেবিলে। খাবারের অর্ডার দেওয়া হয়েছে। ইনশিরার বান্ধবীগুলো ঘুরে ফিরে বারবার ইনশিরা আর মুইনকেই দেখছিল। ইনা লটকানো মুখ নিয়ে বসে। তিথি ইনায়াকে বলল, আচ্ছা ইহান ভাইয়ার বিয়ে করাবে না তোমরা? সবাই বিয়ে করে নিচ্ছ। ওয়াসিফা হাসতে হাসতে বলল, পাত্রী হিসেবে আমাকে দেখতে পারো ইনু। আমার অ্যারেঞ্জ ম্যারেজে অ্যালার্জি আছে। তবে ইহান তাজওয়ারের সাথে অ্যারেঞ্জ ম্যারেজে আপত্তি নেই। হাসতে হাসতে তার মাতব্বরি মেনে নেব। ইনা মনে মনে ভেঙচি কেটে বলে, ঈষৎ শখ কত। যাও না। মেজমা একেবারে বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে। বরণডালায় আছে জুতো। তুনা বলে, তোমার দাদানের একটা গার্লফ্রেন্ড ছিল না? তোষা। তার সেই বন্ধুটির সাথে বিয়ে হয়ে গিয়েছে। গতকাল ইনস্টাগ্রামে দেখলাম। মানহা বলল, মানে? আরে ইহান তাজওয়ার, তোষা এবং ওনাদের আরও একটা ফ্রেন্ড ছিল নাম রিশাদ। মিলিটারি কলেজ থেকে একসাথে বেরিয়েছে তিনজন। তিনজন কমন ফ্রেন্ড। ইহান তাজওয়ার মিশন থেকে আহত হয়ে ফিরে খুব ডিপ্রেসড ছিল। হঠাৎ একদিন তোষা আর ওনার অন্য ফ্রেন্ডের সেক্স চ্যাট ইহান তাজওয়ার দেখতে পায়। খুব ভয়ঙ্কর ভাবে বিচ্ছেদ ঘটায়। ইহান ভাইয়া রিশাদকে মেরেছিল ভীষণ। তোষা মেয়েটা একটা বিচ। নয়তো অমন সুদর্শন শুদ্ধ পুরুষকে কেউ চিট করে? কি বকার বোকা। ইনায়ার এত কথা শুনতে ইচ্ছে করছে না। মেয়েগুলো অতিরিক্ত নাক উঁচু আর বাচাল টাইপের। সে বারবার হাই তুলছে। মুইন কিছু মুহূর্তে ইনশিরাহকে দেখে নেয়। খানিকটা রোগা এবং অসুস্থ লাগছে ইনশিরাহকে। মুখটা মলিন, তবুও স্নিগ্ধতা লেপ্টে আছে। নম্রস্বরে সে ইনশিরাহকে বলল, আর ইউ ওকে? ইনশিরাহ মাথা নাড়িয়ে বলে, জি। খাবার এসে যায়। খেতে খেতে মুইন ইনশিরাহকে বলল, বলো। কি কথা বলতে চাও বা জানতে? আমার কিছু জানার নেই। আমি বলতে চাই। শুকনো গলায় ইনশিরাহ বলল। মুইন বলল, বলো। কোনো রকম ভনিতা নয়। ইনশিরাহ সরাসরি বলতে লাগলো, আই হ্যাভ আ পাস্ট মুইন। আমার রিসেন্টলি বিচ্ছেদ হয়েছে। 6 বছরের চেনা জানা। এরপরই বিয়েতে মতো দেই আমি। আমি চাই বিয়ের আগেই এসব বিষয় আপনাকে জানিয়ে নিতে। এটুকু বলে ইনশিরাহ থামল। মুইন একদৃষ্টে তাকিয়ে আছে ইনশিরার দিকে। ইনশিরাহ কিছুটা গম্ভীরতা নিয়ে বলতে থাকলো, এই মহাদেশ খুব এগিয়েছে, কিন্তু গত 1 দশক ধরে যে ব্যাপারটা আমার কাছে বিরক্ত লাগে সেটা হলো পুরুষদের চাহিদা, চিন্তা, চেতনা। পুরুষ সব সময় একটা নারীর প্রথম প্রেম হতে চায়। এটা এই মহাদেশের বাদামি পুরুষদের চ্যালেঞ্জ। ভাবেন পাস্ট থাকলেই একটা মেয়ের চরিত্র বিচ্যুতি ঘটেছে। এবং ম্যারেইড লাইফে, বিশেষ করে অ্যারেঞ্জ ম্যারেজে স্বামী স্ত্রীর পাস্ট লাইফ নিয়ে ঝামেলাটা ভীষণ ট্রমাটিক। আমি চাই না এটা আপনাকে লুকিয়ে যেতে, চাই না বিষয়টি নিয়ে আপনি আমাকে পরবর্তী জীবনে খোঁটা দিন। আজ পরিষ্কার ভাবে জানাতেই এলাম আপনাকে, এস আই হ্যাভ আ পাস্ট মুইন। এবং আপনি আমার জীবনে প্রথম পুরুষ হবেন না। এই তথ্যটি অত্যন্ত সম্মানের সাথে মেনে নিয়ে আমাকে আপনার জীবনের সাথে জোড়াতে হবে। মুইন চুপচাপ দেখছিল ইনশিরাহকে।
ইনশিরাহ সরাসরি তাকিয়ে আছে মুইনের চোখের দিকে। এই মেয়েটির দৃষ্টিতে কোনো নমনীয়তা নেই, নেই চলনে বলনে, নেই কথায়। ইনশিরাহ বলতে থাকলো, স্বাভাবিকভাবে মা বাবা নিশ্চয়ই মেয়ের হবু বরের সাথে মেয়ের পাস্ট নিয়ে আলোচনা করবে না, কারণ তাদের মধ্যে একটা ইনসিকিউরিটি থাকে। তাই হয়তো আপনাকে আমার চাচারা, পাপা, দাদান কিছু বলেনি। কিন্তু এসব আমার বলাটা কর্তব্য। মুইন এবার ম্লান হাসল, গম্ভীর গলায় বলল, তারপর? তারপর কি? এখন আপনি ভেবে দেখুন আপনি কি করবেন। এটা কার পাস্ট? ইনশিরাহ অবাক হয়ে বলে, আমার পাস্ট। ডাস ইট বদার ইউ? মুইন স্পষ্ট জানতে চায়। ইনশিরাহ বলল, একদমই না। তাহলে এটা আমাকে কি করবে? তোমার পাস্ট নিয়ে প্রবলেম থাকার কথা তোমার, আমার নয়। আর এই মহাদেশের পুরুষদের নিয়ে একটা ভুল কনসেপশনে ভুগছো তুমি ইনশিরাহ। এই যুগে পাস্ট ছাড়া কোন মেয়ে পাওয়া যাবে না, কোনো পুরুষ পাওয়া যাবে না। পুরুষরা চায় একজন লয়াল পার্টনার, যে তার সাথে ফিউচার সুন্দর করবে। ব্যাস এটুকুই চায় পুরুষ। পুরুষের লক্ষ্য কোনো মেয়ের জীবনে প্রথম পুরুষ হওয়া। এই কথাটি কতটুকু সত্যি জানি না, তবে আমার ক্ষেত্রে, আমার পুরো মাথা ব্যথা হবে আমার স্ত্রী এবং তার সাথে আমার সম্পর্ক নিয়ে। ইনশিরাহ চুপ করে থাকে। মুইন বিনয়ী সুরে বলে, খাও। খেতে খেতে আবারও মুইন ইনশিরাহকে বলল, আর এসব কথা সামিন বাবা নিজেই আমাকে শুরুতে বলেছে। সে তোমার পাস্ট নিয়ে ইনসিকিউরড নয়। তোমার পাপাকে হয়তো তুমি চিনতে পারোনি ইনশিরাহ। সে তার মেয়েকে নিয়ে মন ছোট করে নেই। আমি তোমার পাস্টের ব্যাপারে আগেই জেনেছি তার কাছে। ইনশিরাহ ভীষণ অবাক। বলল, পাপা বলেছে? হু। হতভম্ব ভাব কাটছে না ইনশিরার। মুইন হাসল। দুজন দীর্ঘ সময় ধরে চুপ থাকলো। খাওয়া শেষ করে মুইন বিল পে করতে গেলে ইনশিরাহ বলল, আমি আপনাকে ডেকেছি। বিলটা আমি দিতে চাচ্ছি। মুইন হেসে বলল, একজন পুরুষ কোন নারীর হয়ে রেস্তোরাঁর বিল পে করলে একজন নারীর আত্মমর্যাদা কমে যায়। এটাও এই মহাদেশের, মানে তোমাদের বাদামি মেয়েদের নতুন মিসকনসেপশন। পুরুষের সামনে বিল পে করা বর্তমানে আত্মমর্যাদার বহিঃপ্রকাশ, কম নারীদের পার্ট হয়ে দাঁড়িয়েছে। ইনশিরা হঠাৎ ভীষণ লজ্জা পেল। লোকটা অতি বিনয়ের সুরেও ভীষণ কথা শুনিয়ে দিতে পারে। ইনশিরাহকে অপ্রস্তুত হতে দেখে মুইন স্মিত হেসে বলল, আমি এখানে পুরুষ বলে আমার পুরুষালী দাম্ভিকতা বজায় রাখতে বিলটা দিচ্ছি না। এখানে তোমরা সবাই আমার ভীষণ ছোট। এটা সোশ্যাল ভ্যালুজের অন্তর্গত। আই থিঙ্ক আমি তোমাদের বড় বিধায় বিলটা আমি পে করছি। সেদিন ইরফান প্রচণ্ড ক্ষেপে গিয়েছিল। তার ধারণা হয়েছিল ইনশিরাহকে জোরপূর্বক বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। কোনোমতে শান্ত করতে পেরেছিল ইহান। এত অল্পতেই কি ভীষণ রাগ দেখিয়েছে। এই ছেলের উন্নতি কবে হবে? সেই থেকে কারো সাথে কথা বলেনি, না ইহানের ফোন কল রিসিভ করেছে। আজ বহু সাধনার পরে ইরফান দয়া করল, দাদানের কলটা ফেরালো না। ইহান ভাইয়ের গোমরা মুখের দিকে তাকিয়ে রাশভারী আওয়াজে বলল, কনস্টিপেশন হয়েছে? মুখটা এমন কেন করে রেখেছিস? ইশিকে ফোনটা দাও। ইরফানও চাপা রাগ দেখিয়ে বলল। ইনশিরা সারাদিন উবু হয়ে বিছানায় শুয়ে থাকে, কারো সাথে মেশে না, নিয়ম করে খেতেও যায় না। মুইনের সাথে ইদানিং দিনে কয়েকবার বার্তালাপ হয়। মুইন কাজের ফাঁকে কখনো মেসেজ দিলে ইনশিরাহ রোবটের মতো রিপ্লাই করে দেয়। উত্তরগুলো হয় 2-3 শব্দে এবং এদিক থেকে কোন প্রশ্ন তোলে না ইনশিরাহ। বাড়ির বড়রা মুইনের সাথে বসে ঠিক করেছে আগামীকাল আংটি বদল হয়ে থাকবে। বিয়ে হবে ইনায়ার রিসিপশনের পরপর। আংটি বদল নিয়ে তাড়াহুড়া দেখিয়েছে আলো। হয়তো তার মন বলেছে আংটিতে বাধা পড়লে একে অপরের প্রতি সহজ হবে এরা দুজন। ইনশিরা হাসি হাসি বড়দের সিদ্ধান্ত মেনে নিল। শুধু একা একা হাসতে পারে না ইনশিরা। ভীষণ অগোছালো লাগে জীবনটা, মনে হচ্ছে কিছু একটা কখনো ঠিক হবে না, সব সুখও এমন পীড়াদায়ক লাগবে। নিজের সিম কার্ডটাই চেঞ্জ করেছে সে, সাইমের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ব্লক করে রাখা। ফোন থেকে লাস্ট একটা ছবি ডিলিট করে তবেই নিঃশ্বাস নেয় ইনশিরা। ইরফানের সাথে আজ কথা বলে ইনশিরা দীর্ঘক্ষণ ধরে বোঝালো ইরফানকে, এই বিয়ে জোরজবরদস্তির বিয়ে নয়। ইরফান পারছিল না ওখান থেকে ছুটে আসতে, সে নিশ্চিত বোন স্বাভাবিক নেই। তাকে আসলে সাইমের বিষয়টি এখনো জানায়নি কেউ। তবে বোনের শুকনো মুখ দেখে ইরফান অনেক কিছু বুঝে নেয়।
ইহান রেগে ধমকে ইরফানকে শান্ত করে, জানিয়ে দেয় আগামীকাল বাগদান হবে। বাগদানের জন্য ইয়াসার মির্জা আংটি কিনেছেন। মুইনও হবু বউকে পরাবে বলে আংটি কিনেছে। সবার সব প্রস্তুতি শেষ। আলো এসে ইনশিরার গালে চন্দন পেস্ট লাগিয়ে দেয়, জোর করে একটু রূপচর্চা প্রয়োজন। ঋতু দুধের গ্লাসে জাফরান মিশিয়ে খাইয়ে দেয়, আগের লাবণ্যতাটুকু ফিরুক মেয়ের। ইনশিরা চুপচাপ বসে থাকে, মা চাচিদের উৎকণ্ঠা দেখে। দেখে স্বামীনের সাথে নিজের দূরত্বটুকু। পরি এসে মেয়েকে বোঝায়, বুঝিয়ে বলে, স্বামীনের থেকে ক্ষমা চাইতে। ইনশিরা শূন্য দৃষ্টিতে তাকিয়ে পরীকে বলে, ঠিক সময়ে চাইব ছোট মা। রাতে মুইন কটেজে ফেরে, তাড়াহুড়ো করে ফ্রেশেন আপ হয়ে ফোন নিয়ে বসে পড়ে, আংটির ছবি পাঠায় ইনশিরাকে। জানতে চায় পছন্দ হয়েছে কিনা, নয়তো চেঞ্জ করবে। ইনশিরা রোবটের মতো রিপ্লাই পাঠিয়ে দেয়, জি হয়েছে। বিয়ে উপলক্ষে বাড়িতে প্রচুর শপিং হচ্ছে। এটা সেটা এনে সবাই ইনশিরাকে জিজ্ঞেস, পছন্দ হয়েছে। ইনশিরা একইভাবে রোবোটিক কায়দায় জবাব দেয়, জি হয়েছে। রাতে মুইন ঘুমাতে পারে না। অদ্ভুত উত্তেজনায় ঘুম আসে না। যে নরম হাত দুটো তাকে সামলাবে, মুইন নিজেকে যার কাছে উজাড় করবে, পৃথিবীর সব ভালোবাসা এক করে মুইন যাকে নিবেদন করবে, আগামীকাল সেই নরম হাতের মালকিনের অনামিকা মুইন দখল করবে, কদিন পরে গোটা মানুষটাকে, তারপর একটা পরিবার, মুইনের অবসাদ, আজীবনের নিঃসঙ্গতা মিটিয়ে দেওয়া একটা পরিবার। আর শুধু সুখ, সুখ, সুখ। রোজ মুইন ডিউটি থেকে ফিরলে মুইনের ইউনিফর্মের বোতাম খুলে দেওয়া, কাজ হবে তার এটুকুই। ওই নরম হাতে আর কিছু করতে দেবে না মুইন। ও হ্যাঁ, আরেকটা কাজ করতে হবে তাকে। মুইনের দুষ্টু বাচ্চাগুলোকে খুব শাসন করতে হবে। একটা, দুটো, তিনটা বাচ্চা। তাদের ঘুম পাড়িয়ে খুব সাবধানে পাশের রুমে যাবে, জানালা খোলা রেখে জ্যোৎস্নার আলো ঘরে ঢুকতে দেবে, তারপর ক্লান্ত, পরিশ্রান্ত মুইন বউয়ের কাছে খুব আবদার করবে একটু স্বস্তির। তার জীবনের প্রথম অস্বস্তি ইনশিরার কাছে একটু স্বস্তি চাইবে রোজ রাতে, বড্ড হ্যাংলা হয়ে চাইবে মুইন। ভাবতে ভাবতে লজ্জায় লাল, নীল হয়ে যায় মুইন। পরক্ষণে ইনশিরার কপাল কোঁচকানো গম্ভীর মুখটা চোখের সামনে ভেসে ওঠে। মুইন আরেক দফা হেসে নেয় মনে মনে। এই মেয়ে জানে না সে ভীষণ রোমান্টিক বর পেতে চলেছে। মুইনকে কিভাবে সামাল দেবে এই মেয়েটা? কি করে মুইনকে সহ্য করবে এই তেরা তেরা তবে বড্ড মায়া মায়া মেয়েটা? ভাবনার মাঝেই ফোনে অফিসিয়াল কল আসে। মুইন গম্ভীর হয়ে কথা বলে ফোন কাটে। আবারও নিদ্রাহীন জেগে থাকে, একটা ছোট্ট পরিবারের চিত্র তাকে ঘুমাতে দেয় না। যে পরিবার মুইনের কখনো ছিল না। ইনশিরাহ নিদ্রাহীন জেগে রয়। শুধু তার জেগে থাকার কারণ ভিন্ন। তার দুচোখে কোন স্বপ্ন নেই। একটুও ভাবতে ইচ্ছে করে না কিছু। একটা লোক মাম্মা পাপার খুব প্রিয়, লোকটা ভীষণ ভালো, সম্ভবত মাম্মা পাপা মেয়েকে যার কাছে রেখে স্বস্তি পাবে। এর বাইরে ইনশিরার এক ফোঁটা অনুভূতি আসে না। ও মনে জং ধরেছে ইনশিরার। এই মনের কিচ্ছু হবে না। এসব কিছুর মাঝে ইনা ভীষণ বিপদে পড়েছে। মির্জা বাড়ির লোকজন তাকে পুরো আটকে দিয়েছে। ও বাড়ি আর যেতে দিচ্ছে না রিসিপশনের আগে। ওদিক থেকে প্রীতমও আসে না লজ্জায়। রিসিপশনের আগে এত ঘন ঘন শ্বশুর বাড়ি যাওয়াটা দৃষ্টিকটু। রাতে দুজন ভিডিও কলে দীর্ঘ সময় কথা বলে। ইনা তার মন খারাপের কথা শোনায়, কল না কেটেই ঘুমায়। প্রীতম চেয়ে চেয়ে বউকে দেখে। প্রেরণা একদিন যাবৎ ভীষণ ব্যস্ত। সাদে আহ্লাদের নতুন দালানের ইন্টিরিয়র ডেকোরেশন সম্পূর্ণ হয়েছে। রেস্তোরাঁ চালু হয়েছে। লোনের টাকা 1/3 রেখে বাকিটা দিয়ে একটা অফিস নিয়ে বসেছে নিউটাউনে, কেটারিং সার্ভিসের। দুটো ব্যবসা সমান তালে সামলে হিমশিম খেতে থাকা প্রেরণা ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের সব দায়িত্ব মাথায় তুলে নিয়ে বসে আছে। অনুষ্ঠান হবে ছোট পরিসরে, তবুও যেন ইনায়াকে কেউ কথা না শোনাতে পারে। আজ সকাল থেকে শান্তিনীর গম গম করছে। একটা অনুষ্ঠান বাড়ি, কাছের দূরের আত্মীয়রা এসেছে, আসছে। এ বাড়ির বড় মেয়ের আংটি বদল, কোনো কিছুর কমতি থাকা চলবে না। ভীষণ জাঁকজমক করেই শহরে ঘোষণা দেওয়া হবে মুইন ইনশিরার বিয়ের। ইলহাম বা সামিন কেউই অফিসে যায়নি, সকাল থেকে সবকিছু দেখভাল করতে ব্যস্ত। ঋতু ব্যস্ত রান্নাঘরে, পরি চেম্বারে গিয়েছে, ইসমাম গিয়েছে রাজশাহী, সেহাকে আনতে। আলো ব্যস্ত উৎকণ্ঠা নিয়ে স্বামীর পেছনে পেছনে ছুটতে, মানুষটা আবার না অসুস্থ হয়ে পড়ে।
শামীন স্বাভাবিক। দোতলায় ইলহামের সাথে বসে লিস্টে নিয়ন্ত্রিতদের নাম দেখছিল কেউ বাদ পড়ল কিনা। ইনশিরাহ তখন ঘর থেকে বেরোয়। কত আর শুয়ে বসে থাকা যায়। পার্লার থেকে লোক এসে তার ম্যানিকিউর পেডিকিউর করে দিয়েছে কিছুক্ষণ আগে। লিভিং রুমে এসে দাঁড়াতেই ইনশিরাহ মুখোমুখি হয় শামীনের। বাবা মেয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। শামীন পরপর চোখ নামিয়ে নেয়। ইলহাম বাবা মেয়ের দূরত্ব দেখে দীর্ঘশ্বাস ছাড়ে। ইনশিরাহ কিছু পল দাঁড়িয়ে থেকে ছুটে নিজের ঘরে চলে যায়। ইলহাম উঠে দাঁড়ায়, ঠিক ওই সময়ে আলো এসে শামীনের পাশে বসে। সে দেখেছে দৃশ্যটা। ধীরে ধীরে একটা হাত শামীনের কাঁধে রাখে। শামীন স্ত্রীর দিকে ফিরে তাকিয়ে ম্লান হাসে, বলে, তুমি কোনো কথা শুনিয়েছ ওকে ওই কথাটার জন্য? আলো দুপাশে মাথা নাড়ায়। শামীন বলতে থাকে, শোনাবেও না দয়া করে, এমনিতেই তীব্র গ্লানিতে ভুগছে, সবকিছুর জন্য কথা শোনাতে থাকলে খুব ভেঙে পড়বে। শাসন একটু কম করো ওকে আছিয়া। নাজুক অবস্থায় আছে। আলো শামীনের দিকে তাকিয়ে রয়। মানুষটাকে দেখে চেয়ে চেয়ে। অস্ফুটে বলে, কি ধৈর্য আপনাকে দিয়েছে আমাদের দেওয়া ব্যথা সহ্য করার। ইনশিরাহ গিয়ে দরজা বন্ধ করে তার আর শামীনের পুরনো ভিডিও রেকর্ডগুলো নিয়ে বসে। ১.৫ মাসের, ৭ মাসের, ১.৫ বছরের, ৩ বছরের ইনশিরাহকে কোলে নিয়ে দুলতে দুলতে শামীন গাইছে, খুকু ঘুমালো পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? না না আম্মা, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। রেকর্ড করছিল আলো, শোনা যায় তার খিলখিল হাসি ক্যামেরার পেছনে থেকে। ইনশিরার চোখ ঝাপসা হয়ে আসে। দ্রুত সে অন্য একটি ভিডিও প্লে করে। ক্যামেরা চালু করে আলো ইনশিরাহকে ধরে ধরে হাঁটা শেখাচ্ছে। হঠাৎ কোথা থেকে শামীন ঘরে ঢুকে সরাসরি আলোকে ঝাপটে ধরে চুমু খায়, চুমু খেতেই থাকে দুগালে। ছোট্ট ইনশিরাহ তাকিয়ে থাকে মাম্মা পাপার দিকে। আলো লজ্জা পেয়ে ক্যামেরার দিকে তাকায়। শামীনও ক্যামেরা দেখে লজ্জা পেয়ে ছেড়ে দেয় আলোকে। বাবা মায়ের ভিডিওটা দেখে ইনশিরার সেদিন লিভিং রুমে দাঁড়িয়ে বলা বাক্যটা মনে পড়ে, এটা তো তোমাদের যুগ না মাম্মা যে একজন তোমাকে জোর করে বিয়ে করবে আর তুমি তাকে ধীরে ধীরে ভালোবাসবে। জেদের বশে কথাটা বললেও ইনশিরা এমনটা মিন করতে চায়নি। সে বোঝাতে চেয়েছিল এখনকার মেয়েরা ভিন্ন মতাদর্শের, তারা কোন ক্রমেই হুট করে বিয়ে হলেই স্বামীর মায়ে জড়ায় না। বাবা মায়ের সম্পর্ক নিয়ে উদ্ভট মন্তব্য করাটা ইনশিরার উদ্দেশ্য ছিলই না। তবুও কতবার একটা আঘাত করে বসল সে মাম্মা পাপাকে। ফোন রেখে বিছানায় চিত হয়ে শুয়ে দুচোখ বন্ধ করে থাকে ইনশিরা। কানের কাছে বাজতে থাকে শামীনের আম্মা ডাকটা। ইহান কার অওয়াজ করাতে এসেছে। তার বড্ড তারা, বাড়ি থেকে বারবার আলো ফোন করছে, মেহমান আসছে। সন্ধ্যা নাগাদ আংটি বদল হবে। আজ তাড়াহুড়োতে পার্টি অফিস থেকে বেরিয়ে হওয়া কার হ্রস্ব ঈশ্বর ও একার ত একার না গিয়ে শর্টকাট পথ ধরতে গিয়ে পড়েছে বিপাকে। ঝিলবাড়ি রোড সংস্করণের এর কাজ চলছিল। ঘুরে ডিসি অফিস রোডের গলি ধরে আসতে গিয়ে কাদাপানিতে নোংরা হয়ে যায় গাড়িটা। বারবার হাত ঘড়িতে সময় দেখছে সে। ইরফানকে কল লাগাতে হবে গিয়ে, কত উৎকণ্ঠা নিয়ে বসে আছে ইসির আংটি বদল দেখবে বলে। এমন সময় গ্যারেজে সাগর ভুঁইয়ার গাড়ি এসে ঢোকে। ইহানের চোয়াল শক্ত হয়, হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকে সে। সাগর ভুঁইয়াও কিছুটা বিরক্ত ইহানকে দেখে। প্রেরণা যে ইহানের দালান রেন্টে নিয়েছে তা সাগর ভুঁইয়া জানে, মূলত চাপা ক্ষোভটা তার এখানেই। ইহানের সাথে ওই ভদ্রমহিলার গা ঘেঁষাঘেঁষির কথা বহুবার বহুজনের কাছে শুনেছে সে। কিছু একটা হয়তো চলছে। সাগর শুনেছে প্রেরণাকে নাকি দুয়েকবার ইহান তাজওয়ারের গাড়ি থেকে এলোমেলো শাড়ি ঠিক করতে করতে নামতে দেখেছে অনেকে। ভদ্রমহিলাকে ইনোসেন্ট ভেবেছিল সাগর ভুঁইয়া। এ তো রীতিমতো একটা বেশ্যা। বিয়ে করবে না অথচ নেতা শ্রেণীর লোকের খায়েশ মেটাবে, ব্যবসা টিকিয়ে রাখতে। আর এই মির্জা বাড়ির ভালো ভালো ছেলেগুলো হঠাৎ এভাবে ফায়দা লোটা ক্ষুধার্ত শুয়োর কবে হলো। ইহান চুপচাপ তার কার ওয়াশিংয়ের বিলটা পে করছিল, ঠিক তখনই সাগর ভুঁইয়া ইহানকে খোঁচাতে বলে ওঠে, শুনলাম বোনের বিয়ে দিচ্ছ এসপির কাছে। ইহান ঘুরে তাকায় সাগরের দিকে, নিজের ক্রোধটুকু সম্বরণ করে ঠান্ডা গলায় বলে ওঠে, হ্যাঁ, ধুমধাম করে বিয়ে দিচ্ছি। আপনার স্কাউন্ড্রেল ছেলেটাকে বলবেন আমার বোনের হবু বরের পায়ের কাছে যাওয়ার যোগ্যতা ওর হয়নি। আর ও জেতেনি। আমার বোন শেষটাতে ভালো থাকবে।
কিচ্ছু বিগড়াতে পারেননি আপনারা, বাপ ছেলে প্ল্যান করে। গট ইট? সাগর হাসল তাচ্ছিল্যের হাসি। ইহান এবার রাগ নিয়ে বলে ওঠে, আর ভবিষ্যতে আপনার স্কাউন্ড্রেলকে বলবেন আমার পরিবার, আমার বোনের সুখ থেকে দূরে থাকতে, কারণ আপনার গোষ্ঠী গায়েব করে দেব নয়তো। সাগর এবার খানিকটা চেতে যায়, গলায় তেজ নিয়ে বলে, স্কাউন্ড্রেল কাকে বলছো? তুমি খুব ভালো। সমাজ সেবার নামে কি চলে বুঝি না, দেখি না। এটুকু বলে সাগর কিছু মুহূর্ত থামে, তারপর একটা পৈশাচিক হাসি হেসে বলে, তোমাদের বাপ চাচারা কখনো ঝুটা মাল খায়নি, ঝুটা মাল বোঝো। সেকেন্ড হ্যান্ড জিনিস। তুমি তো দেখছি রেকর্ড ভেঙে দিলে, অন্যের উচ্ছিষ্ট খাচ্ছ, সাহায্য করার নামে প্রেরণা আহসানের থেকে সময়ে অসময়ে ফায়দা তুলছ, আর মির্জা বাড়ির ছেলেদেরও গণিকার কাছে যেতে হয়। কথাটা পুরোপুরি বলে শেষ করতে পারল না সাগর ভুইয়া। ইহান প্রচণ্ড বেগে এক প্রকার থাবা মেরে কলার চেপে ধরল তার। গ্যারেজ ম্যানেজার হতভম্ব। এই দৃশ্য দেখে তার চক্ষু চড়ক গাছ। কে কার কলার ধরেছে, এখন এখানে কোন ঝামেলা হবে? সাগর শান্ত দৃষ্টিতে ইহানের দিকে তাকিয়ে বলল, কলার ছাড়ো। ইহান কলার ছাড়ল না, ঝাঁকুনি দিয়ে গর্জন করে উঠল, তোর ছেলের ভাগ্য ভালো আমি আমার পরিবারকে ভীষণ ভালোবাসি, নয়তো আমার বোনকে ব্যবহার করার অপরাধে ওকে খুন করে জেলে যেতাম। আর তোর ভাগ্য ভালো আমি আগের মতো নেই। একটু থেমে ইহান সাগরের চোখে চোখ রেখে বলল, প্রেরণাকে নিয়ে একটাও বাজে কথা নয়। পুঁতে ফেলবো। বয়স দেখব না। নিজেই ধাক্কা মেরে সাগরের কলার ছেড়ে বলিষ্ঠ কদমে গাড়ির কাছে গিয়ে গাড়ি স্টার্ট করে ইহান। সাগর ভুইয়া কলার ঠিক করে একটা পৈশাচিক হাসি হাসে। চাচার সাথে লেগেছিল বহু বছর আগে, এখন ভাতিজার সাথে তার লাগতে যাচ্ছে। তাড়াহুড়ো করে ড্রাইভ করছে ইহান। মেজাজটা কিছুতেই শান্ত করতে পারছে না। গাড়ি চালাচ্ছে নির্দিষ্ট গতির বাইরে। এখনো কানে স্পষ্ট বেজে চলেছে প্রেরণাকে নিয়ে সাগরের বলা কুৎসিত মন্তব্যগুলো, সাহায্য করার নামে প্রেরণা আহসানের থেকে সময়ে অসময়ে ফায়দা তুলছ, আর মির্জা বাড়ির ছেলেদেরও গণিকার কাছে যেতে হয়। হুট করে রাগ পড়ে গিয়ে ভীষণ উদাস লাগছে ইহানের, প্রেরণা আহসানের উপকার করতে গিয়ে কোনো বাজে পরিস্থিতিতে প্রেরণাকে সে ফেলতে চায়নি। যদি প্রেরণাকে এমন তিক্ত পরিস্থিতিতে পড়তে হয় তাহলে ইহানের গ্লানির শেষ থাকবে না। লাগাতার ফোন বাজছে তার, ইলহাম ফোন দিচ্ছে। ইহান নিজেকে যথারীতি শান্ত করে কলটা রিসিভ করে বাবাকে বলে, অন দা ওয়ে। ও বাড়ি থেকে অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিল প্রত্যেকেই, বাড়ির মুরব্বীরা ২-৩ বার করে কল করে জানিয়েছে। প্রণমি আসেনি মির্জা বাড়িতে, মিস জেনি তার কাছে থেকে গিয়েছে। আংটি বদল অনুষ্ঠানে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছে প্রীতম, প্রেরণা এবং শুদ্ধ। বাড়ি ভর্তি মেহমান। এদের কাউকে প্রীতম প্রেরণা চেনে না। মির্জাদের লতায় পাতায় পেঁচানো স্বজনের অভাব নেই। প্রীতম নতুন জামাই, তাকে নিয়ে মেহমানদের কৌতূহল বেশ। ইলহাম মির্জা নতুন জামাইকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। স্বামী নিয়াসার মির্জা ব্যস্ত বাইরের ভিআইপি মেহমানদের রিসিভ করতে। পুরো এলাকাতেই উৎসব উৎসব ভাব। সবার বিস্ময়ের শেষ নেই, ইয়াসার মির্জা মেয়ের আংটি বলেই এমন এলাহি কাণ্ড করতে পারে, সে বিয়েতে কি করবে? মুইন তার পরিচিত বন্ধু বান্ধব, কলিগ, সিনিয়রদের নিয়ে ঠিক সন্ধ্যাতে আসবে জানিয়েছে। প্রেরণার এত ভিড় পছন্দ হচ্ছিল না, সে পরীর সাথে দোতলায় উঠল, ইনশিরার কাছে যাবে বলে। শুদ্ধ তখন ইসামদৃপ্তের প্লে রুমে বসে কম্পিউটারে গেমস খেলছে, মুখ শুকনো করে বসে থাকতে দেখে আলো বাচ্চাটাকে দৃপ্তের কামরায় রেখে এসেছিল। ইনশিরার ঘরের দরজায় এসে প্রেরণা দাঁড়িয়ে যায়। ঋতু আর পরি নিচে নামে তাড়াহুড়ো করে, নতুন জামাই, তার আপ্যায়ন কেটারিং সার্ভিসের লোকজন করবে কেন? তারা দুজন প্রীতমের কাছে যায়। ঠিক তখনই ইসমাম মির্জা বাড়িতে ফেরে। সে গতকাল রাতেই গিয়েছিল সেহাকে ধরে আনতে। সেহা আসেনি দেখতে পেয়ে সামিন ভীষণ অবাক হয়। ইসমাম বলে, সত্যিই ওর এক্সাম চলছে ভাইয়া, মিথ্যা বলেনি মেয়েটা। সন্ধ্যায় ভিডিও কলে দেখবে আংটি বদল। বিয়ের ৩ দিন আগে আসবে, প্রমিজ করেছে আমাকে। একটু যেন স্বস্তি পেল সামিন। একটার পর একটা দুশ্চিন্তা নিয়ে থাকা যাচ্ছিল না। এই সেহাকে নিয়ে তার ৩ মামার দুশ্চিন্তা একটু বেশি, কারণ মেয়েটা আলাদা, ভীষণ চাপা। ইনশিরার ঘরে এসে হতভম্ব প্রেরণা। মা মেয়েতে আবার লেগে গিয়েছে। এই পরিস্থিতিতে প্রেরণার কি করা উচিত সে বুঝতে পারছে না।
ইনশিরার জন্য পরি নিজে পছন্দ করে একটা পার্টি শাড়ি কিনেছে এনগেজমেন্ট উপলক্ষে। আলো শপিংয়ের দায়িত্ব পরীকে দিয়েছিল। ও যথেষ্ট আধুনিক বউদের মধ্যে, ফ্যাশন সেন্স ভালো। ব্ল্যাক কালার শিফন জর্জেট শাড়ি, অপরে হালকা সিকোয়েন্সের কাজ, সাথে ফুল স্লিভ ব্লাউজ। আলো কল্পনায় মেয়েকে দেখেও নিয়েছে মন ভরে এই শাড়িটাতে। ইনশিরা উচ্চতা কিংবা শারীরিক গঠনে ভীষণ লাস্যময়ী, হলিউডের কোনো হিরোইন লাগে তাকে। তাকে কখনোই আর 5 জন বাঙালি রূপবতী নারীর মতো লাগে না শাড়িতে, বরং একটু বেশিই আকর্ষণীয় লাগে। শাড়ির সাথে পরার জন্য আলো তার আলমারি থেকে ডায়মন্ডের একটা লোকেট বের করেছে একজোড়া দুল। এই সাজেই মেয়ের হয়ে যাবে। কিন্তু আলোর ইচ্ছাতে বরাবরের মতো পানি ঢালল ইনশিরা। তার সাফ কথা, এসব শাড়ি টাড়ি গহনা সে পরবে না। বাগদানের সময়ে সে তার পোশাক পরে থাকবে। রাগ ওঠাতে চেয়ে ওঠায় না আলো, প্রেরণার সামনে ঝগড়া হোক মেয়ের সাথে সে চায় না। ইনা একপাশে শুকনো মুখে দাঁড়িয়ে আছে। আপু এত জেদি কেন সে সেটাই বুঝতে পারে না। আলো হুট করে রেগে গিয়ে মেয়েকে বলল, তোর পাপার স্যুট এনে দেই তবে। সেটা পর। ইনশিরা চুপ করে আছে। প্রেরণা কিছুক্ষণ মা মেয়েকে দেখে আলোকে বলল, আন্টি আপনি যান, ওকে আমি শাড়ি পরিয়ে নিয়ে আসছি। কথাটা অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে বলল প্রেরণা। আলো চুপচাপ বেরিয়ে গেলে প্রেরণা শাড়িটা নিয়ে ইনশিরার মুখোমুখি বসল। ইনশিরা নম্র স্বরে বলতে থাকলো, আপু আমি পরব না। প্লিজ। কেন পরবে না? আমি বলেছি আমি এমনই থাকবো, আমাকে এভাবেই গ্রহণ করতে হবে সবার। প্রেরণা হাসল কিছুক্ষণ, ইনশিরার দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, তো এসপি তো জানেই তুমি কেমন। সে কি জানে না তুমি কোন পোশাক পছন্দ করো? তোমাকে চেনে জানে, সবটা জেনেই তো তোমাকে গ্রহণ করেছে। কিন্তু ইনশিরা এটা তো একটা অনুষ্ঠান। এখানের কিছু ড্রেস কোড রয়েছে। হ্যাঁ যা বাঙালি তুমি এই পোশাকে আংটি বদল করলে সেটা বেমানান হয় না বলো? আমরা সবাই ট্রেডিশনাল ড্রেস পরেছি দেখো। ইভেন বিয়ে শাদির সাথে সংযুক্ত একটি অনুষ্ঠান বলে ভিআইপি গেস্টরাও ট্রেডিশনাল কোটি পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার স্যুট পরেছে। ইনশিরা চুপ করে থাকে, আর চোখে একবার শাড়িটার দিকে তাকায়। পরমুহূর্তেই নাক চোখ কুঁচকে ফেলে, সে মরা মাছের মতোই থাকবে। প্রেরণা মানল না, এক প্রকার জোর করে ইনশিরাকে শাড়িটা পরিয়ে দিতে দিতে বলল, চুপ। আজ আর বিয়ের কটা দিন। এই কদিন একটু সামাজিকতার খাতিরে ট্রেডিশনটা মেইনটেইন করো, তোমার বর যেহেতু সবটা দেখে শুনেই বিয়ে করছে তোমাকে, বিয়ের পর এসব পোশাক আরামসে পরবে না হয়। ইনশিরা একেবারেই চুপ হয়ে যায়। খুব মেজাজ খারাপ হচ্ছে যদিও। প্রেরণা সুন্দর করে শাড়িটা পরিয়ে দেয় ইনশিরাকে। শাড়ি পরানোয় অত্যন্ত দক্ষ প্রেরণা। ইনশিরাকে সাজিয়েও দিল। ইনশিরা কোনো প্রসাধনী ছোঁয়াতে দেয়নি যদিও। লোকেট আর দুলটা পড়েছে শুধু। প্রেরণা এতেই মুগ্ধ হয়। বলে, ট্রাস্ট মি ইসি, আমার আরেকটা ভাই থাকলে এসপিকে আমি কিছুতেই নিয়ে যেতে দিতাম না তোমাকে। ইনশিরা ম্লান হাসল। প্রেরণা ইনশিরাকে ঘুরিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। বলে, দেখো। মলিন মুখ তুলে ইনশিরা তাকালো নিজের প্রতিবিম্বের দিকে। দেখতে পেল একজন অতি রূপবতী, মায়া মায়া উদাস তরুণীকে। একটা ঠান্ডা মরা মাছকে। ইহান এসে শান্তিনীরে পা রেখেছে মাত্র। অতিথিদের সম্ভাষণ জানিয়ে ত্রস্ত পায়ে হেঁটে সোজা দোতলায় উঠল সে। প্রথমে একটু বিশ্রাম, তারপর ফ্রেশেন আপ হয়ে নিচে যাবে বলে পরিকল্পনা তার। সবকিছু দ্রুত করতে হবে। মুইনরা রওনা দিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে। দোতলার লিভিং রুম পেরিয়ে ইহান যখন নিজের ঘরের দিকে যাচ্ছিল তখন শুনল দৃপ্তের ঘরের ভেতর বাচ্চাদের কণ্ঠস্বর। কেউ কাউকে অর্ডার করছিল, কথা শুনে এমনটাই মনে হচ্ছে। ইহান ওখানেই থামল, কৌতূহলী হয়ে এগিয়ে গিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখে শুদ্ধ কম্পিউটারে গেমস খেলতে খেলতে প্রোগ্রামারকে ইনস্ট্রাকশন দিচ্ছে, গো রাইট রাইট, নাও গো লেফট। ইহান কামরার ভেতরে প্রবেশ করল। ইহানের আওয়াজ পেয়ে শুদ্ধ ঘুরে তাকালো। দুজন দুজনের দিকে কিছু মুহূর্ত অবাক চোখে তাকিয়ে থেকে দুজনে একই সাথে মিষ্টি করে হাসল। আবার একই সাথে বলল, হ্যালো। আবার একই সাথে বলে ফেলায় একই সাথে দুজন লজ্জা পেয়ে হেসে উঠে আবার একই সাথে বলে উঠল, হাউ আর ইউ। শুদ্ধ হাসছে ইহানও। ইহান ছোট বাচ্চাটাকে বলল, তুমি আর আমি একই ম্যানার্স শিখেছি শুদ্ধ। তাই সবকিছু মিলে যাচ্ছে।
শুদ্ধ হাসি থামিয়ে তাকিয়ে আছে। এই কথাটার মানে ধরতে পারল না সে। এটা একটু জটিল কথা তার কাছে। ইহান গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। শুদ্ধ এতেও লজ্জা পেয়েছে। এভাবে কোন আঙ্কেল তাকে কোলে তোলে না। এই আঙ্কেলটাকে ভীষণ ভালো লাগে শুদ্ধর, তবে মামার পরে। ইহান কিছুক্ষণ মুগ্ধ হয়ে স্নিগ্ধ বাচ্চাটাকে দেখল, শুদ্ধর কপালে কপাল ঠেকিয়ে আদর দিয়ে বলল, টেল মি ফার্স্ট বাচ্চা। হাউ আর ইউ? আম ফাইন। চটপট উত্তর শুদ্ধর। আবার বলল, অ্যান্ড ইউ? আম বেশি বেশি ফাইন। শুদ্ধ আবারও হেসে দিল। কি অদ্ভুত সুন্দর বাচ্চাটার হাসি। ইহান খেয়াল করেছে প্রেরণা আর শুদ্ধর হাসি একেবারেই একরকম। ভয়ঙ্কর সুন্দর। ইহান হুট করে আশেপাশে তাকিয়ে শুদ্ধকে বলল, তোমার মাম্মা আসেনি? বলে ইহান মনে মনে ভাবল এটা বোকা বোকা প্রশ্ন। প্রেরণা এসেছে বলেই তো শুদ্ধ এখানে। শুদ্ধ সাথে সাথে উত্তর দিল, মাম্মাও এসেছে। কথায় সে ইশারা আন্টির কাছে। শুদ্ধ ইনশিরার নামটা ঠিকঠাক ভাবে বলতেই পারে না। তাকে ডাকে ইশারা আন্টি। মুইন এসেছে, সাথে এসেছে মুইনের পরিচিত বন্ধু, বন্ধুপত্নীরা এবং এসেছে মুইনের কিছু কলিগ। এছাড়া মুইনের ব্যক্তিজীবনে কেউ নেই মুইনের এত বড় দিনের সাক্ষী হবার। আজ মির্জা বাড়ির হবু বড় জামাই মুইন ফরাজি গোটা শান্তিনীরে উপস্থিত মানুষগুলোর চোখ আটকে দিচ্ছে। এক কথায় সুদর্শন, গম্ভীর শ্যামপুরুষটিকে গ্রে কালারের ফর্মাল শুটে দেখে প্রিন্স চার্মিং এর কথাই মাথায় আসছে সবার। প্রীতম আর মুইন যখন কথা বলছিল তখন সবাই ওদের দুজনকে দেখতেই ব্যস্ত ছিল। মুইনের পক্ষ থেকে আসা অতিথিদের সামিন, ইলহাম, ইসমাম আপ্যায়ন করতে ব্যস্ত। মুইনের দৃষ্টি তখন খুঁজছিল তার একমাত্র কাঙ্ক্ষিত ব্যক্তিকে। মুইনের একমাত্র কাঙ্ক্ষিত ব্যক্তি তখন চুপচাপ বিছানায় পা ঝুলিয়ে বসেছিল। তার ঘরে ইনা শাড়ি পরে রেডি হচ্ছে, ইনশিরার বান্ধবীরা মেকআপ লাগাচ্ছে। সে চুপচাপ ওদের কাণ্ডকারখানা দেখছিল। তিথি এসে ইনশিরাকে ঝাঁকুনি দিয়ে বলে, একটু হাস। ইনশিরা ভান করে হাসল। তিথি বলতে লাগলো, উকি মেরে দেখলাম তোর বরটাকে একেবারে প্রিন্স চার্মিং এর মতো লাগছে। এ নিশ্চয়ই শত তরুণীরা হৃদয় ভেঙে তোকে বিয়ে করছে রেইসি। তোর সংসারে একটু কাজল পরিয়ে রাখিস। হালকা আপায়নের পরে আংটি বদলটা সেরে নিতে চাচ্ছে সবাই। তারপর মেইন কোর্স দেয়া হবে অতিথিদের। সামিন আর মুইন এক স্থানে দাঁড়িয়ে হেসে হেসে গল্প করছে। এদেরকে দেখলে কেউই বিশ্বাস করতে চাইবে না এরা জামাই শ্বশুর হতে চলেছে। মুইনের সাথে সামিন ভীষণ মন খোলা, তেমনি মুইনও। এটা সবাই জানে, যারা তাদের জানে। ইহান রেডি হয়ে নিচে নেমে এসে তাদের দুজনের মাঝখানে অংশ নিল। দূর থেকে ইসমাম সামিন আর মুইনকে চেয়ে চেয়ে দেখছিল, ইয়াসার মির্জা মনের মতন মেয়ে জামাই পেয়েছে, তাই তো এত খুশি। আর সে কি পেয়েছে? ইসমাম অদূরে, সুটেড বুটেড, প্রীতমের দিকে তাকায়। প্রীতমও হঠাৎ শ্বশুরের দিকে চায়, জামাই শ্বশুর চোখাচোখি হলো। প্রীতম বোকা বোকা হাসল, শ্বশুরকে দেখে তার নার্ভাসনেস বেড়ে যায়। তাই এমন বোকা বোকা হাসে। যে হাসি দেখলে ইসমামের হুট করে রাগ ধরে যায়। প্রীতমকে মিচকে শয়তান মনে হয় প্রীতমের হাসি দেখলে। ইসমাম কপাল কুঁচকে ফেলে। ইনা তখন লাল শাড়ি সামলে লাফাতে লাফাতে নিচতলায় নেমে আহ্লাদি হয়ে প্রীতমকে বলে, প্রীতম দেখো তো আমাকে কেমন লাগছে। প্রীতম দূরে দাঁড়িয়ে থাকা শ্বশুরের দিকে এক পলক তাকিয়ে তার ন্যাকারানিকে অত্যন্ত ধীরে বলে, ওপাশে চলো। এখানে বসে ঠিকঠাক ভাবে দেখতে পারবো না তোমাকে। কেউ আমাকে দেখে ভস্ম করে দিচ্ছে। আংটি বলের সময়ে ইনশিরার ডাক পড়ল। ইনশিরাকে নিয়ে সিঁড়ি বেয়ে নামছে প্রেরণা। তাদের পেছনে ইনশিরার বান্ধবীরা। মুইন তখনও ইনশিরাকে দেখেনি, ওদিকে ফিরে ইহানের সাথে কথা বলছিল। লিভিং রুমে অতিথিদের মৃদু গুঞ্জন যখন থেমে গেল ইনশিরাকে দেখে, মুইন তৎক্ষণাৎ ঘুরে তাকালো। অতগুলো দৃষ্টি শুধুমাত্র ইনশিরাতে নিবন্ধ। মুগ্ধতা প্রত্যেকের চোখে। মুইন নির্নিমেষ দেখছে ধীর পায়ে সিঁড়ি ভাঙতে থাকা ইনশিরাকে। একটা কালো শাড়িতে ইনশিরাকে মুইনের একটাই উপমা দিতে ইচ্ছে করছে, আর সেটা হলো ব্ল্যাক রোজ। পা মাথা দেখল মুইন, দেখতেই থাকলো। সিঁড়ির ধাপ যেন শেষ হচ্ছে না। সবার দৃষ্টি ইনশিরাতে নিবন্ধ থাকলেও ইহান কিছু সময় বনকে দেখে ধীরে ধীরে দৃষ্টি সরিয়ে ইনশিরার পাশের জনকে দেখে, যার মুখে লেপ্টে আছে অমায়িক স্নিগ্ধ হাসি। এই এতটুকুই যথেষ্ট ইহানের অবচেতন মনকে মুগ্ধ করতে।
সে কয়েক পল দেখে চোখ নামিয়ে নেয়, অতঃপর হাতের ফোনটা নিয়ে চলে যায় ওপাশে। ইনশিরাহ ধীরে ধীরে এগিয়ে যায় মুইনের দিকে। মুইন অপলক দেখছে, মাথা নিচু করে তার দিকে এগিয়ে আসতে থাকা রমণীকে, টমবয়কে। ইনশিরাহকে নিয়ে একদম মুইনের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে প্রেরণা আলোর কাছে গিয়ে দাঁড়ায়। মুইন আর ইনশিরাহ মুখোমুখি। হবু বরকনের থেকে কারো নজর হটছিল না। মুইন সরাসরি ইনশিরার চোখের দিকে তাকিয়ে একটা সরল হাসি উপহার দিল ইনশিরাহকে। বিনিময়ে ইনশিরাহ অল্প হাসল। ইহান তখন ইরফানকে কল লাগিয়েছে, যে অধীর আগ্রহে বোনকে দেখবে বলে বসেছিল। আলো কল দিল আজানায়াতের পরিবারকে। তাদের দুদিন দেরি হবে কানাডা থেকে আসতে। ইসমাম সেহা আর শান্তকে দিল কল। কাছের মানুষগুলো সশরীরে উপস্থিত নেই, কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেই। আলো প্রেরণাকে আস্তে ধীরে বলল, শাড়ির ব্যাপারে মানল তোমার কথা। শুধুমাত্র বিয়ের কদিন এসব পড়বে বলেছে। কিছুক্ষণ চুপ থেকে আলো নিচু গলায় বলল, প্রণমিকে আনলে না কেন? ওর সর্দি জ্বর। কথাটা মিথ্যা, আলো জানে। সামিন চুপচাপ দূরে দাঁড়িয়ে ইনশিরাহ আর মুইনকে দেখছিল, তার চেহারায় স্বস্তির ছাপ। ইলহাম মির্জা অতিথিদের সাথে আবারও হবু দম্পতির পরিচয় করিয়ে দেয়। ভদ্রতা দেখিয়ে সবার সাথে হাই হ্যালো করে যাচ্ছে ইনশিরাহ। আর মুইন আর চোখে দেখছিল ইনশিরাহকে। আংটি এলো। পরি মুইনের জন্য কেনা আংটিটা নিয়ে এসে ইনশিরার হাতে ধরিয়ে দিল। মুইনও পকেট থেকে ইনশিরার জন্য কেনা আংটিটা বের করে। ওদের দুপাশে ইসমাম আর পরি দাঁড়িয়ে আছে। পরি মুইনকে বলল, পরিয়ে দাও। তারপর ঘুরে ইনশিরার দিকে তাকিয়ে বলে, হাত বাড়িয়ে দাও। ইনশিরাহ তার কাপা কাপা বা হাতটা বাড়িয়ে দেয় মুইনের দিকে। মুইন এক পলক ইনশিরার হাত দেখে, এক পলক দেখে ইনশিরার মুখ। ইরফান শত কিলোমিটার দূরে বসে বোনকে দেখছিল বোনের নতুন জীবনের সূচনা লগ্ন। বাড়ির লোকজন এবং অতিথিরা যখন চুপচাপ আংটি বলে মনোযোগ দিচ্ছে, তখন ইরফান তার স্বভাব সুলভ ফাজলামির সুরে বলে ওঠে, আরেকবার ভেবে নিলে ভালো হতো না? সবাই কিছুটা হতভম্ব ইরফানের এমন আচরণে। মুইন আর ইনশিরাহ চোখ বড় বড় করে ইহানের হাতে ফোনটার দিকে তাকায়। ইরফান হেসে ফেলে ইনশিরাহকে বলে, ইসি তোকে না, মুইন ভাইয়াকে বলছিলাম, আরেকটু ভেবে নিলে ভালো হতো না? হেসে ফেলল সবাই। প্রেরণা প্রীতম গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে শুধু। ইনশিরাহ চুপ করে রয়, ইরফানের ফাজলামির কোন প্রতিক্রিয়া না দেখিয়ে। মুইন মিটিমিটি হেসে কালবিলম্ব না করে ইনশিরার হাতের আঙ্গুলের ডগা ধরল। ইনশিরাহ দেখছে মুহূর্তেই তার অনামিকা দখল করে নিয়েছে একটা সুন্দর আংটি, থানার সেই খিটখিটে অফিসার মুইন ফরাজির আংটি। এবার পরি ইনশিরাহকে বলল মুইনকে আংটি পরিয়ে দিতে। ইনশিরার কেমন হাত কাঁপছে। ইসমাম বলল, দাও আম্মা। কোনোমতে মুইনকে আংটিটা পরিয়ে দিয়ে ইনশিরাহ হাত সরিয়ে নেয়। মুইন ইনশিরার এই অস্বস্তিটুকু উপভোগ করে। সে তাড়িয়ে তাড়িয়ে দেখে নাক উঁচু স্পষ্টভাষী মেয়েটার চোখে মুখে কি নিদারুণ সংকোচ। একটা মেয়ে এই সংকোচটুকু এড়াতে পারে না, সে যতই স্রোতের বিপরীতে চলুক। আংটি বদল সম্পন্ন হয়। শামিনের তরফ থেকে ইলহাম মির্জা বিয়ের সম্ভাব্য দিন ঠিক করে জানিয়ে দেয়। এই খুশি খুশি আমেজে মুখটা শুকনো করে দাঁড়িয়ে আছে ইনশিরাহ। ইনা এবং ইনশিরার বান্ধবীরা এসে মুইন আর ইনশিরাহকে পাশাপাশি দাঁড় করিয়ে ছবি তুলে নেয়। অতিথিদের খাবার পরিবেশন করা হয়েছে, আয়োজন ব্যাপক। পরি ইনায়াকে বলল ইনশিরাহ আর মুইনকে নিয়ে দোতলায় যেতে। হবু দম্পতির নিজেদের মধ্যে কত কথা থাকতে পারে। ইনা আগে নিজে ছুটে গিয়ে ইনশিরার ঘর গোছাতে শুরু করল। ঘরটা পুরো এলোমেলো করে রেখে গিয়েছে ইনশিরার বান্ধবীগুলো। আলো ইনুকে দেখে অবাক হয়ে বলে, ঘর গোছাচ্ছিস কেন? তোকে না বলা হলো ইনশিরাহ আর মুইনকে নিয়ে আসতে? আপু ভাইয়ার জন্যই তো ঘর গোছাচ্ছি। আলো একটা লম্বা ধমক দিয়ে বলল, ইনশিরার শোবার ঘরে ঢুকবে মুইন। এক চর খাবি, যা পুল সাইডে নিয়ে যা। ইনা ছুটছে তো ছুটছে। তাকেই মানুষ পেয়েছে, একে ডেকে দাও, তাকে ধরে আনো, একে নিয়ে যাও। এই সেহাটা আসল সময় একেবারে গা ঢাকা দিয়েছে। ইনা মনে মনে খুব বকল সেহাকে। হুট করে একটা হাতে টান অনুভব করল ইনা। প্রীতম তাকে টেনে দোতলার বারান্দার আড়ালে নিয়ে গিয়েছে। ভীষণ চমকেছে ইনা। ধাতস্থ হবার সময় না দিয়ে প্রীতম দুগালে অগণিত চুমু খেয়ে বাতাসের বেগে চলে যায় সেখান থেকে। দীর্ঘ 15 দিনের বকেয়া চুমুগুলো খেয়ে নিল।
শুদ্ধকে কোলে করে দৃপ্তের ঘর থেকে বেরোলো প্রেরণা, ছেলেটা খেলতে খেলতে ওখানেই ঘুমিয়ে গিয়েছে। রাত অনেক, একটু পরেই তারা বেরোবে। পথিমধ্যে দেখা হলো ইহানের সাথে, প্রেরণা হেসে তাকে সালাম দিয়ে আসছি বলে সিঁড়ির কাছে যায়। ইহান চুপচাপ দাঁড়িয়ে থাকে প্রেরণার প্রস্থানের দিকে চেয়ে। দৃষ্টি সীমার বাইরে চলে যাওয়ার আগে পর্যন্ত ইহান তাকিয়ে থাকে। কেমন আছেন ভাইয়া? একাধিক পরিচিত কণ্ঠস্বর শুনে ইহান ঘুরে দাঁড়ায়। ইনশিরার বান্ধবীগুলো দল বানিয়ে দাঁড়িয়ে আছে। সবাই অমায়িক হাসি হাসছে ইহানকে দেখে। এই লোকটাকে দেখলে এমনিতেও সবার মুখ থেকে মিষ্টি ঝরে পড়ে। কেমন নম্রভদ্র আচরণ করে। ইনা দূরে কোমরে হাত রেখে দাঁড়িয়ে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে আপুর বান্ধবীগুলোর দিকে। কেমন ঢং করে পাছা দুলিয়ে দুলিয়ে কথা বলে। আর ভাব দেখাচ্ছে এখন, যেন এরা অনেক ভদ্র। এরা যে এক একটা শাকচুন্নি তাই না জানে। ইহান ইনশিরার বান্ধবীদের সংক্ষেপে, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা সবাই ভালো বলে চলে যায়। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ইহানের হাঁটা দেখে সবাই চোখ চক চক করছে। পাঞ্জাবির ওপর থেকে বাহুর ফুলে ফেপে থাকা পেশির দিকে তাকিয়ে থাকে এক ধ্যানে। তুনা ইহানের থেকে দৃষ্টি সরিয়ে হাতের ফোনের দিকে তাকিয়ে সবাইকে বলে, আরে আসল কাজটাই করা হলো না এখনো। এই মিলিটারিকে দেখে খাইয়ে বসে আছি। তাদের আসল কাজ হচ্ছে মুইন ইনশিরার যুগলবন্দি ছবি সাইমকে পাঠানো। তুনার সাথে সাইম সোশ্যাল মিডিয়া সাইটে এখনো সংযুক্ত। তুনা মুইন ইনশিরার ছবিটা সাইমকে পাঠিয়ে লিখে দেয়, মিস্টার অ্যান্ড মিসেস ফরাজি। কি সুন্দর না? সাইমকে আরো বেশি জ্বালাতে ইচ্ছে করছিল ওদের। তবে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করল না। এতটুকু লিখে পাঠিয়ে দেয়। ছবিটা পাঠানোর 20 মিনিটের মাথায় সাইম ছবিটা দেখে। ফোনটা হাতে নিয়ে বড় করে দেখল সাইম ছবিটা। ইনশিরাকে দেখল, ইনশিরা হাসছে কিনা সেটা দেখল। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সে। পাশ থেকে ওর এক বন্ধু ফোনটা কেড়ে নিয়ে অফ করে বলে, এখন নাটক বন্ধ কর। ও হাসলেও কি আর কাঁদলেও কি তোর? পুল সাইডের সবগুলো বাতি নিভিয়ে দেয়া। আজ পূর্ণিমা। চাঁদের আলোয় ফকফকে পরিষ্কার লাগছে চারপাশ। রূপালি আলোয় পুলের স্বচ্ছ পানি ঝকঝক করছে। ঠিক পাশেই সহস্র বেলির বিশাল টব। ভীষণ রকমের সুবাস ছড়াচ্ছে, আলোড়িত হয়ে আছে আশপাশ। মুইন আর ইনশিরাহ পাশাপাশি বসে। মাঝখানে দুহাতের মতো দূরত্ব। ইনশিরাহ বসে ছিল হাতের অনামিকায় চকচকে আংটিটার দিকে দৃষ্টি দিয়ে, মুইন আর চোখে বার কয়েক ইনশিরাহকে দেখে। দুপাশেই সমান নীরবতা বিরাজমান। এভাবেই 20 মিনিটের মতো কেটেছে। মুখে তালা লাগিয়ে থাকার প্রতিযোগিতায় মুইন ফরাজি তার হবু স্ত্রীর কাছে হার মেনে নিয়ে মুখ খুলল নিজে, বলল, রেজাল্ট কবে দেবে? কিছুদিন পরেই আই গেস। রোবটিক জবাব ইনশিরার। মুইন বলতে লাগলো, তারপর কি করতে চাচ্ছ? আই মিন ক্যারিয়ার। লেখাপড়া বরাবর বাধ্য হয়ে করেছি। আমার ফটোগ্রাফির শখ খুব। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি প্রফেশন হিসেবে নিতে চেয়েছিলাম বাট মেন্টাল সাপোর্ট পাইনি দেখে শখ পর্যন্ত রেখেছি ওটাকে। আর ক্যারিয়ার গ্র্যাজুয়েট হয়ে বাড়ির ব্যবসা দেখার কথা ভাবছি। বসে থাকতে চাচ্ছি না। আর্ন করতে চাই আমি। নিচু স্বরে বলতে লাগলো ইনশিরা। মুইন অবাক হয়ে ইনশিরাহকে দেখে, সে বেশ কয়েকবার ইনশিরাহকে ক্যামেরা নিয়ে দেখেছে তবে খেয়াল করেনি অতটা। বলল, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। হু। কিছুক্ষণ চুপ থেকে মুইন বলে, শখটা বেশ ইউনিক লাগলো শুনে, তবে আম সরি ইনশিরা। পরিবার থেকে যে সাপোর্টটা পাওনি সেটা হাজবেন্ডের কাছ থেকেও পাবে না তুমি, ব্যাড লাক। কারণ আমি আমার চাকরি রেখে বউকে নিয়ে আফ্রিকার জঙ্গলে জঙ্গলে ঘুরতে পারবো না আর আমার বউকেও আমি একা একা অত দূরে ছাড়বো না কখনো। এ ব্যাপারে আমি একটু বেশি রক্ষণশীল। তাই তোমাকে এটা শখ পর্যন্ত রাখতে হবে, প্রফেশন নয়। বলতে বলতে হাসলো মুইন। আবারও বলল, অ্যারেঞ্জ ম্যারেজে পুরুষ কত স্বৈরাচারী জানি না, তবে ট্রাস্ট মি ইনশিরা, তোমার সাথে যদি আমার লাভ ম্যারেজ হতো আমি তবুও তোমাকে এই একটা ব্যাপারে সাপোর্ট দিতে পারতাম না। ইনশিরা চুপ করে থাকে মুইনের মশকরা শুনে। মুইন বলল, দেখাও আমাকে তোমার ফটোগ্রাফি। খুবই শান্ত স্বরে, অনুরোধের সুরে বলল মুইন। ইনশিরা চোখ তুলে তাকায়। জ্যোৎস্নার আলোয় কালো রঙের ঝকঝকে সিকোয়েন্সের কাজ করা শাড়ি পরিহিতা, ডাগর ডাগর চোখের, খোলা চুলের মোহময়ী রমণীর অবাক দৃষ্টি সোজা আঘাত হানে মুইনের বক্ষপটে। সে মোহগ্রস্তের ন্যায় তাকিয়ে থেকে আবারও বলে, কি হলো দেখাও। সত্যিই দেখবেন?
অস্ফুটে সুধা ইনশিরা। তোমার এলেম দেখব। ইউনো, অ্যারেঞ্জ ম্যারেজে একে অপরের এলেম দেখে নেওয়াটাও ইম্পর্ট্যান্ট। বাট আমছরে ইনশিরা এত ইউনিক গুণের অধিকারিণী তুমি, 501 আপাদমস্তক গুণহীন ব্যক্তি যার পড়াশোনা ছাড়া আর কিছু জানা নেই। এটা একটা ডাহা মিথ্যা কথা ইনশিরাহ জানে, ওর কাছে ইনশিরাহ শুনেছে মুইন অলরাউন্ডার। ইনশিরাহ কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়, তারপর ধীর পায়ে হেঁটে নিজের ঘর থেকে ল্যাপটপটা এনে মুইনকে দেখাতে লাগলো নিজের কিছু কাজ। মুইন অভিভূতের ন্যায় দেখছে সবকিছু। ভীষণ কৌতূহল দুচোখে। ইনশিরাহ কতদিন পরে নিজের কাজগুলোতে চোখ বুলিয়ে উত্তেজিত হয়ে পড়ল, নিজের ছকে বাঁধা আচরণ পাল্টে হঠাৎ কিশোরী মেয়েদের মতো বলে উঠল, মুইন দিস ওয়ান লুক, এটা দিয়ে আমি আর্ন করেছিলাম প্রথম পুরস্কারও পেয়েছিলাম। মুইন দেখল না ছবিটা। মুইন দেখতে লাগলো ইনশিরাহকে। হুট করে ভীষণ খোশমেজাজি লাগছে। ল্যাপটপ নিয়ে মুইনের অতি নিকটে বসে একটার পর একটা কাজ দেখিয়ে যাচ্ছে মুইনকে। মুইন চোখ নামিয়ে নেয়। ইনশিরাহ কি সব বলে চলেছে সেসব কিছু কানে ঢুকছে না তার। মুইন চাঁদের দিকে তাকায়, ঠিক এমনই জ্বলজ্বল করছে ইনশিরাহ কথা বলার সময়। মুইনের চোখে চোখ পড়তেই হঠাৎ করেই কথা থামিয়ে ইনশিরাহ চুপ হয়ে যায়, আবার সেই চিরাচরিত গম্ভীর মুখ। ল্যাপটপ নিয়ে দূরে সরে বসে। মুইন আবারও চাঁদের দিকে তাকায়। তার চাঁদ আর ওই চাঁদের মধ্যে কোন পার্থক্য নেই। কখনো পূর্ণিমা আনে, কখনো অমাবস্যা। ইনশিরাহ জড়সড় হয়ে বসে। মুইন ইনশিরাহকে গম্ভীর হয়ে বলে, চলো ওঠা যাক। সবাই অপেক্ষা করছে। সামনে সামনে হাঁটছে মুইন। পেছনে ইনশিরাহ। দোতলার বারান্দা পেরোতেই শামিনের সাথে দেখা ওদের। মুইনকে দেখে শামিন চৌড়া হাসল, তবে মেয়ের দিকে তাকালো না। মুইন ইনশিরাহকে নিচু স্বরে, আসছি, বলে হবু শ্বশুরের সাথে কথা বলতে বলতে সামনের দিকে এগোয়। ইনশিরাহ নিজের স্থানে চুপচাপ দাঁড়িয়ে তার পাপা আর মুইনকে দেখে। দেখতেই থাকে অপলক। চলবে গল্প। বধূকোণ আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ। একাদশ পর্ব। লেখনীতে ইশরাত ইতি।